আচ্ছা, রেকর্ড রেকর্ড হচ্ছে কি? রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং, ওকে ঠিক আছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা গত ক্লাসে আলোচনা হয়েছিল কিভাবে একটা রিলেশন মডিফাই করা যাবে, মানে তাতে একটা কলাম অ্যাড করা, কলাম রিমুভ করা, এক্সিস্টিং কলামে টাইপ চেঞ্জ করা বা লেংথ চেঞ্জ করা, এগুলো প্লাস কিভাবে আমরা একটা টেবিলকে লাস্টে যদি সম্পূর্ণ রিমুভ করে ফেলতে চাই সেই জিনিসগুলো। তো জাস্ট খুব সংক্ষেপে আমরা একটু দেখি। তো টেবিল ডিফাইন করার যে সিনট্যাক্স ছিল সেটা এরকম একটা, হ্যাঁ একেবারে উপরে একটা এক্সাম্পল দিয়েছিলাম আমি, যে ডিপার্টমেন্ট টেবিল তৈরি করার জন্য যে অ্যাট্রিবিউট গুলো বের করে কিভাবে দিতে পারি। এই যে এখানে হচ্ছে যে ক্যাপিটাল লেটারে যেগুলো, এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড, ক্রিয়েট টেবিল ফলোড বাই টেবিল নেম, তারপরে কলামের নেম, কলামের ডাটা টাইপ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম 4টা মানে কলাম ডিফাইন করা হয়েছে। তো এই জিনিসটার যেটা পড়ে এই টেবিল ডেফিনেশনের পুরো জিনিসটা এসকিউএল ডিডিএল এর ভিতরে পড়ে। এই ডিডিএল এর মাধ্যমে এই যে এখানে বুলেট পয়েন্টে যেগুলো বলা আছে সেই জিনিসগুলো ডিফাইন করা হয়। কি কি অ্যাট্রিবিউট হবে একটা স্কিমায়, অ্যাট্রিবিউটের টাইপ কি হবে, ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট, এখানে কোনো ইন্ডেক্স থাকবে কিনা সেই ইন্ডেক্স গুলো আমাকে দেওয়া হয়। সেই সাথে হচ্ছে টেবিলের অথরাইজেশন ইনফরমেশন, যে এই টেবিলটা হচ্ছে কোন কোন ইউজার অ্যাক্সেস পাবে, কি লেভেলের অ্যাক্সেস পাবে, রিড রাইট অ্যাক্সেস নাকি খালি রিড অ্যাক্সেস, এই ধরনের। আর সেটা হচ্ছে যে আমার এই ডেটাবেসটা ফিজিক্যালি কোথায় থাকবে এটাও ডিফাইন করা যায়। ঠিক আছে, ইন মেমোরি ডেটাবেস বা ইন মেমোরি টেবিল তৈরি করা যায়, কিন্তু যখন ডেটাবেস তৈরি হবে ওই টেবিলটা কিন্তু র্যামে তৈরি হবে, হ্যাঁ কাজ শেষ হবে ডেস্ট্রয় হয়ে যাবে, এরকম টেবিলও তৈরি করা যায়। সেটা যদি আমরা বলে দিই যে না আমার এই ডেটাবেসটার ধরন হবে মেমোরি ডেটাবেস, তখন ওভাবে তৈরি করা যায়। তো এইগুলো নিয়ে কথাবার্তা কিছু বলেছিলাম, ডেটা টাইপ সম্পর্কে বলেছিলাম, এগুলো অলমোস্ট বেশিরভাগ ডেটা টাইপের মিনিংই তোমরা বুঝো। এখানে আছে ক্যারেক্টার ফলোড বাই এন, ভ্যারিয়েবল লেংথ ক্যারেক্টার এন, বুঝতে পারছো এটা ফিক্সড লেংথ ক্যারেক্টার, ভ্যারিয়েবল লেংথ ক্যারেক্টার। ইন্ট হচ্ছে ইন্টিজার, ফুল ইন্টিজারও ইউজ করা সম্ভব। আচ্ছা একটু হাইলাইটেডটা, হ্যাঁ ইন্টিজারও ইউজ করা সম্ভব। এছাড়া আছে স্মল ইন্ট, স্মল ইন্টটা ছিল যে আমাদের সি তে যে শর্ট ইউজ করি ওই রকম, মানে এটার লেংথটা কম হবে। কিন্তু একটা জিনিস মনে রাখার আছে, সেটা হচ্ছে যে এই স্মল ইন্টটা আবার মেশিন ডিপেন্ডেন্ট। হ্যাঁ, চেষ্টা করবা সবসময় ডেটাবেস যখন ডিফাইন করবা মেশিন ইন্ডিপেন্ডেন্ট টাইপই বেশি ব্যবহার করা, কারণ তুমি কাজ করছো এখন উইন্ডোজ মেশিনে, কিন্তু তোমার ডেটাবেসটা যদি লিনাক্স মেশিনে রান করে বা 64 বিট মেশিনে তুমি কাজ করছো, তোমার ডাটাবেসটা যদি 32 বিট মেশিনে রান করে, তখন কিন্তু এই ডেটার সর্বোচ্চ কতখানি যে ভ্যালু ধারণ করতে পারবে সেটা কিন্তু হচ্ছে যে ভ্যারি করবে এবং অ্যাম্বিগুয়াস রেজাল্ট পাবা। কাজে এটা চেষ্টা করবা। এটা হচ্ছে নিউমেরিক, এটা হচ্ছে যে মূলত ফিক্সড পয়েন্ট নাম্বার রাখার জন্য, দশমিক সহ নাম্বার রাখার জন্য। এছাড়া আরো আছে রিয়েল, ডাবল প্রিসিশন, কিন্তু এই যে একই কাহিনী, এগুলো হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট। হ্যাঁ, মেশিন ইন্ডিপেন্ডেন্ট আরেকটা আছে ফ্লোট, ফ্লোটিং পয়েন্ট নাম্বার যেটাকে বলি, সেটা হচ্ছে প্রিসিশনটা রিয়েলের বা ডাবলের থেকে কম। হ্যাঁ, তো এগুলো ছিল সম্পর্কে বলেছিলাম। আর একটা আমি চার্ট দিয়েছিলাম যে মাই এসকিউএল আসলে এতগুলো ডিফারেন্ট ধরনের ডেটা টাইপ সাপোর্ট করে, তোমাদেরকে একটু আমি নিচের লিংক থেকে পড়ে নিতে বলেছিলাম। তোমরা কি পড়েছিলা এটা? আচ্ছা, যারা পড়োনি একবার একটু দেখে নিবা এইটা, যে এখানে কোনটার কি মিনিং। ঠিক আছে, আর ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট অনেকগুলো ছিল, তার ভিতরে মেইনলি হচ্ছে নট নাল আর প্রাইমারি কি, এই দুটো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আরো অনেক আছে, এগুলো পরবর্তীতে আস্তে আস্তে আসা হবে। ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট যখন চ্যাপ্টার আলাদা ভাবে তোমরা পড়বা, জিনিসগুলো কিছু রিয়েলাইজ করবা তারপরে। ঠিক আছে, তো এই যে এইরকম একটা সিনট্যাক্স আমরা দিচ্ছি। এই যে এখানে দেখো পুরা ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট সহ আবার একটা ওই আগের ডেফিনেশনটাই, ভ্যারিয়েবল লেংথ ক্যারেক্টার, পাশে কিছু বলা নাই, বিল্ডিং, ভ্যারিয়েবল লেংথ ক্যারেক্টার, নট নাল। এই দুইটা ফিল্ডকে আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি যে যখন এই টেবিল একটা তৈরি হবে, তাতে এই যে 4টা কলাম তৈরি হবে, আমি যখন একটা করে ডাটা ইনপুট দিব, একটা করে রো, সেখানে বিল্ডিং, বাজেট, এই দুইটা ফিল্ড কোনো মতেই ফাঁকা রাখা যাবে না। ফাঁকা রেখে ইনপুট দিতে গেলে এই টেবিলে এই ভ্যালুটা রিজেক্ট করবে, এই রোটা রিজেক্ট করবে। দেখো নাম্বার অফ স্টাফ, এই ফিল্ডটা আমি বলেছি এই ফিল্ডে ইন্টিজার হবে, কিন্তু কিছু বলা নাই, কিছু বলা নাই মানে এ হচ্ছে এই ফিল্ডে নাল অ্যাকসেপ্ট করবে। নাল আর জিরো দুইটার পার্থক্যটা একটু বুঝো। হ্যাঁ, জিরো কিন্তু নাল না, জিরো কিন্তু একটা ভ্যালু, কিন্তু নাল মানে অ্যাবসেন্ট অফ এনি ভ্যালু। জাস্ট নাল নামে একটা স্পেসিফিক একটা ভ্যালু টাইপ আছে, ওইটা মানে মানে ওইটা কোনো মানে মানে কি বলে এটাকে, অনির্ণেয় যেটাকে বলে সেই হিসাবে। আরেকটা জিনিস খেয়াল করার আছে এখানে, দেখো যদিও এখানে আমি বলে দিয়েছি ডিপার্টমেন্ট নেমটা ভ্যারিয়েবল লেংথ ক্যারেক্টার, এটার পাশেও কিছু বলা নাই, তার মানে এটা হিসাবে নাল অ্যাকসেপ্ট করার কথা। কিন্তু এই নিচে আবার একটা আমি হচ্ছে যে ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট বা ইন্ডেক্স কনস্ট্রেন্ট দিয়ে দিয়েছি, বলে দিয়েছি যে ডিপার্টমেন্ট নেম এটা হবে একটা প্রাইমারি কি। যখন কোনো একটা স্পেসিফিক ফিল্ডকে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করা হয়, সেটা তখন অটোমেটিক্যালি নট নাল। হ্যাঁ, সেখানে নট নাল না বললেও চলে, সেটার উপর অটোমেটিক্যালি নট নাল কনস্ট্রেন্টটুকু অ্যাপ্লাই হয়। কাজে তার মানে আমার এই ফিল্ডে আসলে কোন 3টা ফিল্ড নট নাল, প্রথম 3টা ফিল্ড নট নাল,
আর লাস্টের ফিল্ডটা নাল হতে পারে। এই আর এই হচ্ছে পাশেরটা অ্যাকচুয়ালি একেবারে জেনারেল সিনট্যাক্স, ক্রিয়েট টেবল ফলোড বাই টেবল নেম, তারপরে হচ্ছে যে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের টাইপ, অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের টাইপ, প্লাস হচ্ছে যে নিচে হচ্ছে এক্সপ্লিসিট ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। এই যে এইখানে আমি নট নাল লিখেছি না, এটা চাইলে প্রাইমারি কি এর মতো করেও লিখতে পারতাম, যে নট নাল ব্র্যাকেটের ভিতরে ডিপার্টমেন্ট নেম, সেটাও কাজ করতো। হ্যাঁ, এটা সিঙ্গেল এক লাইনে লেখা হয়েছে এভাবে। আচ্ছা, আর কি হয়েছে, এইটা হচ্ছে যদি যতগুলো কাজ বলেছি সব মিলে একটা ফাইনাল টেবিল ডেফিনিশন এরকম হতে পারে। ঠিক আছে, কোর্স আইডি, ভ্যারিয়েবল ক্যারেক্টার, নট নাল। দেখো টাইটেল, ভ্যারিয়েবল ক্যারেক্টার, ডিফল্ট বলে একটা কিওয়ার্ড আছে, এটার ব্যাপারে আমি বলিনি, এটা পরে বলবো। এই যে এখানে আমি ডিফাইন করেছি প্রাইমারি কি, কোর্স আইডি, মানে কোর্স আইডিটা হচ্ছে প্রাইমারি কি, আর একটা কি ডিফাইন করা হয়েছে ডিপার্টমেন্ট নেম। হ্যাঁ, আর ফাইনালি যেটা বলা হয়েছে স্টোরেজ ইঞ্জিন, মানে ফিজিক্যাল স্টোরেজ স্ট্রাকচার কিরকম হবে সেটা এখানে বলা হয়েছে। এখানে মাই আইস্যাম, এগুলোর ব্যাপারে পরে জানবা। আর ক্যারেক্টার সেট, এই টেবিলে যে ডেটাগুলো রাখা হবে সেটার ক্যারেক্টার সেটটা কি হবে। এই টেবিলটাতে তুমি যদি বাংলা কোনো টেক্সট লিখতে যাও, তাহলে পরবর্তীতে যখন এটা তুমি দেখতে যাবা তখন কিন্তু তুমি ঠিক মতো দেখতে পাবা না, কারণ বাংলা ফলো করে UTF-8। কিন্তু আমি এখানে বলেছি যে আমার এই টেবিলে যে ডেটা থাকবে সেই ডেটাটার ক্যারেক্টার সেট হচ্ছে ল্যাটিন, মানে অ্যাকচুয়াল যে ইংলিশ ক্যারেক্টার সেট সেটা। ঠিক আছে, এই কি এর ব্যাপারে আমি এখন বলছি না, পরবর্তীতে আমরা এই ব্যাপারে আরো কথাবার্তা বলবো। আর আজকে যেহেতু এটা আসলে জাস্ট রিপিট ক্লাস, আমি এটাতে খুব বেশি সময় নিব না। হ্যাঁ, আর 5 মিনিট হয়। হ্যাঁ স্যার, স্কিমাতে যদি ডিফল্টটা হচ্ছে যে আমরা করি, তাহলে ডিফল্টের ওইখানে যে নিচে যেটা আর কি করা, মানে ওটা কি বলে ব্যাখ্যা করে দেওয়া আর কি, ইনস্ট্যান্সটা দেওয়া, ওইটাকে দিয়ে দিতে হবে নাকি ডিফল্টের ব্যাপারে অন্য জায়গায় লেখা যাবে ডিফল্টের ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে? জি স্যার। এটা নরমালি হচ্ছে যে কিওয়ার্ড আকারে লিখে, হ্যাঁ, এটা এরকম প্রাইমারি কি এর মতো না, তুমি ডিফল্ট এভাবে দিতে পারবা না, এটা তোমাকে অ্যাট্রিবিউটের পাশেই দিতে হবে। এখানে ডিফল্ট মানে বলা হচ্ছে কি, এখানে ডিফল্ট নাল আছে, কিন্তু চাইলে এখানে ডিফল্ট তুমি অন্য কোনো ভ্যালু দিতে পারো। ডিফল্ট বলা হচ্ছে যে প্রথমত দেখো কোর্স আইডি ফিল্ডটা আমি বলে দিচ্ছি, এটাতে তুমি নাল দিতে পারবা না, কি দিবা জানি না, কিন্তু নাল দিতে পারবা না। কিন্তু এই যেখানে আমি বলে দিচ্ছি ডিফল্ট, এখানে হচ্ছে ডিফল্টের পরে চাইলে আমরা একটা ভ্যালু স্পেসিফাই করে দিতে পারি। সেক্ষেত্রে যেটা হবে, এই টাইটেল ফিল্ডটা যদি কোনো কারণে ইউজার ফাঁকাও রাখে, তাহলে ডিফল্ট ভ্যালুটা অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, যেমন ধরো ক্রেডিট, এখানে নাল বলা আছে, কিন্তু এখানে ক্রেডিটের এখানে ডিফল্ট হিসাবে 0.0 বলা যেত। সেক্ষেত্রে কারো যদি এই ক্রেডিট ফিল্ডটাতে কোনো ইনপুট না দেওয়া হয়, তাহলে 0.0 এটা বসে যাবে। জি স্যার, বুঝতে পারছি। এই হচ্ছে ডিফল্টের ব্যাপার। এগুলো আসলে আগের দিন আলোচনা হয়েছে। আরো কয়েকটা জিনিস আমি খুব শর্ট এটা চলে যাব, যে কিভাবে একটা নতুন কলাম অ্যাড করা যায় এক্সিস্টিং টেবিলে। সেটা হচ্ছে, এইটা হচ্ছে সিনট্যাক্স, টেবিলটাকে অল্টার করতে হবে, অল্টার টেবিল ফলোড বাই টেবিল নেম, তারপরে আমি যে কলামটা অ্যাড করতে চাচ্ছি সেটার নাম, সেটা টাইপ। নিচে একটা এক্সাম্পল আছে, যেমন আমি যদি ডিপার্টমেন্ট কোড এটা অ্যাড করতে চাই আগের ডিপার্টমেন্ট টেবিলে, তাহলে এরকম হবে সিনট্যাক্স, অল্টার টেবিল ডিপার্টমেন্ট অ্যাড ডিপিটি কোড, আমি নাম দিয়েছি ডিপিটি কোড, এটা টাইপ বলে দিয়েছি, আর অন্যান্য যে কনস্ট্যান্ট। এইটা দিয়ে রান করালে যেটা হবে, আমার এক্সিস্টিং টেবিল যেটা আছে সেটাতে এই ডিপিটি কোড নামে একটা নতুন কলাম যুক্ত হবে। ঠিক আছে, আবার একই সিনট্যাক্স, সেটা এটা এই ক্ষেত্রে প্রথমটা চালালে যেটা হবে কি, এক্সিস্টিং যে রো গুলো আছে সেই রো গুলোর লাস্টে যে ডিপার্টমেন্ট কোডটা তৈরি হবে। কিন্তু আমি যদি চাই যে না একটা স্পেসিফিক পজিশনে এই কলাম ফিল্ডটা অ্যাড করতে চাই, সে আইডির পরে বা ডিপার্টমেন্ট নেমের পরে, তাহলে সেক্ষেত্রে আমরা ওই যে নট নালের পরে আবার বলে দিতে পারি আফটার ডিপার্টমেন্ট নেম। এটা আমি বলে দিচ্ছি যে আমার এই টেবিলটাতে অলরেডি ডিপার্টমেন্ট নেম নামে একটা অ্যাট্রিবিউট আছে, এই নতুন যে ডিপার্টমেন্ট কোড অ্যাট্রিবিউটটা সেটা এই ডিপার্টমেন্ট নেমের পরবর্তী অ্যাট্রিবিউট হিসেবে অ্যাড করো। ঠিক আছে, এইটা এটা আসলে অন্য কোনো কিছু ভ্যারি করে না, জাস্ট খালি আমাদের দেখার সুবিধার জন্য আমরা আমাদের নিজের পছন্দ মতো জায়গায় বসিয়ে নিতে চাইলে এটা করতে পারি। এভাবে আমরা টেবিলে কলাম অ্যাড করতে পারি। আচ্ছা, রিমুভ করা খুব সহজ, ওই একই অল্টার টেবিল, টেবিলের নেম ড্রপ দিয়ে কলাম নেম দিলে টেবিলের কলামটা ড্রপ হয়ে যাবে। ঠিক আছে, এই যে যেমন এখানে আমি যদি ওই আগের যে কলামটা অ্যাড করেছিলাম সেটা ড্রপ করতে চাইলে আমার সিনট্যাক্সটা হবে এরকম। ওকে, তারপরে ছিল মডিফাই। মডিফাইটা কি, আমি টেবিলের কলাম ড্রপ করব না, টেবিলের কলামের হয়তো ডাটা টাইপ চেঞ্জ করব বা ডেটা টাইপের লেন্থ বাড়াবো, সেটা সিনট্যাক্স হচ্ছে এরকম, অল্টার টেবিল, টেবিল নেম, এবার হচ্ছে সিনট্যাক্স হচ্ছে মডিফাই, কলাম দিয়ে মডিফাই দিয়ে এক্সিস্টিং যে কলাম নেমটা চেঞ্জ করতে চাই সেই কলামের নেম দিয়ে নতুন যে ডেটা টাইপ বা নতুন যে লেন্থ সেটা দিতে পারি। যেমন ডিপার্টমেন্ট কোডের কলাম লেন্থ এখানে কত ছিল, আগে আমরা দেখলাম 6, আমি যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে সেক্ষেত্রে এই যে এরকম, এই যে 10 করতে চাচ্ছি, অল্টার টেবিল ডিপার্টমেন্ট মডিফাই ডিপার্টমেন্ট কোড, মডিফাই ডিপার্টমেন্ট কোড ভ্যারক্যাপ 10। এই কমান্ডটা রান করালে যেটা হবে, ডিপার্টমেন্ট কোড নামে এক্সিস্টিং যে টেবিলটা আছে, যে কলামটা আছে, সেই কলামে
লেংথটা চেঞ্জ হয়ে যাবে। ভ্যারিয়েবল লেংথ 6 ছিল আগে ক্যারেক্টার, এখন ভ্যারিয়েবল লেংথ ক্যারেক্টার 10 হয়ে যাবে, মানে এটা লেংথটা আমি 4 বাড়ালাম। এখন আমি যদি মনে করি যে না এটা ইন্ট করব, ইন্টও করতে পারি। অল্টার টেবিল ডিপার্টমেন্টকে মডিফাই ডিপার্টমেন্ট কোড ইন্ট। এবং কিন্তু ইন্ট করলে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে যে যদি আমার ওই ফিল্ডে এ বি সি ডি এই জাতীয় অ্যালফাবেট কিছু থাকে, ইন্ট করলে তখন আবার ওই সব ভ্যালুগুলো সব ডিস্ট্রয় হয়ে ওই জায়গাটাতে তুমি যে ডিফল্ট ভ্যালু দিবা সেই ডিফল্ট ভ্যালুটা বসে যাবে। ওকে, আচ্ছা, তো এই গেল। এছাড়া আর কি ছিল, আমি বলেছিলাম যে টোটাল টেবিলটাই আমি হচ্ছে যে ডিলিট করে দিতে চাচ্ছি। সেটার জন্য কমান্ড হচ্ছে ড্রপ টেবিল ডিপার্টমেন্ট দিলে আমার যে টেবিলটা আছে স্কিমা এবং ডেটা সহ এটা ডিস্ট্রয় হয়ে যাবে। ঠিক আছে, আর দুইটা আমি দিয়েছিলাম যে যদি আমি চাই যে টেবিলটা ঠিক থাকবে কিন্তু টেবিলের কেবলমাত্র ডেটা গুলোকে আমি সব ক্লিন করে ফেলবো, তার জন্য দুইটা কমান্ড ছিল, একটা হচ্ছে ডিলিট ফ্রম ডিপার্টমেন্ট আর ট্রাঙ্কেট ডিপার্টমেন্ট। দুইটার পার্থক্যটা কি আমাকে কেউ বলতে পারবা? আমি এর আগের দিন বলেছিলাম। জি স্যার, বলতে পারবো। হ্যাঁ বলো দেখি। স্যার ডিলিট ফ্রম দিলে এখানে হচ্ছে যে ডাটাটা রিট্রাইভ করার যে ব্যাক নাম্বার, 2 নাম্বার হচ্ছে যে এটা একটু স্লো, কারণ হচ্ছে যে এটা মানে কলাম বাই কলাম ধরে কাজ করে। তারপর স্যার হচ্ছে যে ডিলিট ফ্রম, এটা হচ্ছে দুইটা স্যার। আরেকটা হচ্ছে যে ডিলিট ফ্রম হচ্ছে স্যার না, দুইটা দিলে ট্রাঙ্কেট হচ্ছে। পার্থক্যটা কি হবে, মানে কাজটা কি হবে? দুইটাতেই ডিলিট হবে, কিন্তু ডিলিট ফ্রম ডিপার্টমেন্ট দিলে মানে কি হবে আর ট্রাঙ্কেট ডিপার্টমেন্ট দিলে কি হবে? আমি সুবিধা অসুবিধার কথা বলছি না, মানে এটা কি হয় এটা কি জানা আছে? স্যার স্যার দুইটাই তো স্যার পুরো ডেটা ডিলিট হয়ে যাবে স্যার, মানে ভিতরে যা আছে স্ট্রাকচারটা ঠিক রেখে পুরো ডেটা ডিলিট আচ্ছা, হবে। হ্যাঁ আমি একটা স্যার জিনিস এখানে বলি। স্যার একটা বলি হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলো। এই ডিলিট ফ্রম ডিপার্টমেন্ট করলে স্যার এটা হচ্ছে রো বাই রো হচ্ছে ডিলিট করতে থাকবে, আর ট্রাঙ্কেট ডিপার্টমেন্ট পুরোটা ডিলিট করে দিবে একেবারে। তো আমি হচ্ছে ডিলিট ফ্রম দিয়ে হচ্ছে প্যারামিটার সেট করতে পারি যে আমি কোন রোটা ডিলিট করতে পারবো বা ইয়ে করতে পারবো, আর ট্রাঙ্কেটের ক্ষেত্রে আমি এটা করতে পারবো না। না, সে আমি কোনো প্যারামিটার দিলাম না, আমি জাস্ট এই দুইটা কমান্ডই রান করালাম, পার্থক্য কি হবে সেটা আমি জানতে চাচ্ছি। স্যার ডিলিট ফ্রম এর ডাটাটা ব্যাক করা যাবে স্যার, কিন্তু ট্রাঙ্কেটেডটার ব্যাক করা যাবে না স্যার। না আসলে ওইরকম না। এই কার সিভি হচ্ছে, একটু অফ করো দেখি। আচ্ছা, আমি বলি পার্থক্যটা কি। মূল পার্থক্যটা হচ্ছে কিভাবে এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট ফিল্ডকে হ্যান্ডেল করবে সেটার ব্যাপার। আমি অটো ইনক্রিমেন্ট ফিল্ডের কথা বলেছি না, যে আমি টেবিলে একটা অটো ইনক্রিমেন্ট ফিল্ড রাখি, যে ওই ফিল্ডের ডেটা দেওয়া লাগে না, অটোমেটিক্যালি হচ্ছে যে ইনসার্ট হতে থাকে। সে ধরো আমার একটা টেবিলে 5টা ডেটা আছে, তাহলে আইডি ফিল্ড যেটা সেটার অটো ইনক্রিমেন্টের ভ্যালু থাকবে 5। এখন যদি ডিলিট ফ্রম ডিপার্টমেন্ট দিয়ে আমি সমস্ত টেবিল ডাটা ডিলিট করে ফেললাম, এরপর যদি নতুন আমি একটা ডেটা ইনসার্ট করি, তাহলে সেই নতুন ডেটাটার আইডি নাম্বার হবে 6 থেকে শুরু হবে। মানে আগের যে ইন্ডেক্সটা ছিল অটো ইনক্রিমেন্ট ইন্ডেক্স, সেই ইন্ডেক্সটা তার পর থেকে শুরু হবে। কিন্তু যখন আমি ট্রাঙ্কেট দিব তখন হচ্ছে আমার ডেটা তো রিমুভ হবে, সেই সাথে আমার ইন্ডেক্সটাও রিসেট হয়ে যাবে। পরবর্তীতে ট্রাঙ্কেট ডিপার্টমেন্ট দেওয়ার পর আমি যদি নতুন করে ডেটা ইনসার্ট করি তাহলে আবার প্রথম থেকে শুরু হবে। ঠিক আছে, এই হচ্ছে দুইটার ভিতরে পার্থক্য। আচ্ছা, তো এই ছিল এরপরের এগুলো ব্যাপারে কথাবার্তা হয়েছিল। আজকে আমি এখন শুরু করব মোটামুটি নতুন যেই টপিক নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা নিয়ে শেয়ার করব, শুরু করব। আমি সেই এটা অন করি। এটা হচ্ছে আমার একটু ওকে সেভ আরেকটা স্লাইড। হ্যাঁ, আচ্ছা, আজকে স্লাইডটা আমরা যেটা সেটা শুরু করব। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিই। ওকে, হ্যাঁ ফুল স্ক্রিন জুড়ে আসছে তো, তাই না? ডিবিএমএস ল্যাব 3। জি স্যার। ওকে, আচ্ছা, আজকে আমাদের অলরেডি প্রথম অংশটুকু হয়ে গেছে, প্রিভিয়াস ক্লাসের একটা রিক্যাপ সেটা আমরা করে ফেলেছি। আর নেক্সট যে জিনিসগুলো দেখব, ইনসার্ট কিভাবে হচ্ছে যে টেবিলে ডাটা ইনসার্ট করা যায়, সেটার এসকিউএল স্টেটমেন্ট আপডেট করা যায় কিভাবে, কিভাবে ডেটা রিমুভ করা যায়, একটা দেখেছো তোমরা ডিলিট ফ্রম সামথিং। এছাড়া দেখবো কোয়েরি অন সিঙ্গেল রিলেশন, একটা সিঙ্গেল টেবিলের উপরে কিভাবে কোয়েরি চালানো যায় সেটা দেখবো। আমার মনে হয় আজকে এটা কমপ্লিট করা সম্ভব হবে না, যদি লাস্টে সময় থাকে তাহলে আমরা মাল্টিপল রিলেশনের ব্যাপারে অল্প একটু কথাবার্তা বলবো। নেক্সট ক্লাসে আরো ইনডেপথ মাল্টিপল রিলেশনের উপরে কিভাবে কোয়েরি চালানো যায় সে ব্যাপারে দেখবো। তো যেটা আমরা শুরু করি তাহলে, যে কিভাবে আমরা একটা টেবিলে হচ্ছে ডাটা ইনসার্ট করতে পারি। ঠিক আছে, ডাটা ইনসার্ট করার জন্য যে এসকিউএল হচ্ছে যে সিনট্যাক্স সেটা হচ্ছে এই। ঠিক আছে, ইট ইজ পসিবল টু রাইট দ্য ইনসার্ট স্টেটমেন্ট ইন টু ওয়েজ, দুইটা ওয়ে আছে। ঠিক আছে, একটা শর্টকাট নিয়ম আর একটা হচ্ছে যে ফুল সিনট্যাক্স। তো আমরা শুরুতে ফুল সিনট্যাক্সটা দেখছি। The first way specify both column name and the value to be inserted. এই যে এরকম ভাবে সিনট্যাক্সটা হবে, ইনসার্ট ইনটু, এই ক্যাপিটাল লেটারের গুলো সব হচ্ছে এসকিউএল এর কিওয়ার্ড। ঠিক আছে, ইনসার্ট ইনটু ফলোড বাই টেবিল নেম
তারপরে এখানে ব্র্যাকেটের ভিতরে কোন কোন কলামে আমি ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছি। তোমাদের মনে আছে একটু আগে ডিফল্টের কথা বলছিলাম আমি? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, টেবিলে যদি কোনো কলাম আমি ডিফল্ট থাকে, সেই কলামটা যদি আমি এইখানে না বলি যে আমি এই কলামে কোনো ডাটা দিব না, সেক্ষেত্রে ডিফল্ট ভ্যালু যাবে। তো যাই হোক, এইভাবে আমরা বলতে পারি ইনসার্ট ইনটু টেবিল কলাম 1, কলাম 2, কলাম 3, এভাবে যত কলাম আছে। তারপরে ভ্যালুজ দিয়ে এই প্রত্যেকটা এই কলাম যে অর্ডারে আমি স্পেসিফাই করেছি সেই অর্ডারে সেই ভ্যালুগুলো দিতে হবে। কলাম 1 এর ভ্যালু হবে ভ্যালু 1, কলাম 2 এর ভ্যালু ভ্যালু 3, কলাম 3 ভ্যালু ভ্যালু 3, এইভাবে। ঠিক আছে? আমি যেই সিকোয়েন্সে কলামের লিস্ট ডিফাইন করব সেই একই সিকোয়েন্সে আমার ভ্যালু লিস্ট ডিফাইন করতে হবে। ঠিক আছে? এই হচ্ছে আমার ইনসার্টের সিনট্যাক্স। এইভাবে যদি আমি একটা এসকিউএল কমান্ড লিখি তাহলে এটা একটা রো ইনসার্ট হবে। আমি চাইলে এই যে লাস্টের এই ভ্যালুজ এই লাইনটা কিন্তু বারবার রিপিট করতে পারি। এই সেমিকোলনটা এখানে না দিয়ে জাস্ট কমা দিয়ে ভ্যালুজ কমান্ডটা অনেকগুলো রিপিট করতে পারি। তাহলে আমি একসাথে মাল্টিপল রো ইনসার্ট করতে পারবো। তো যাই আপাতত একটাই আমরা দেখি। এই হচ্ছে জেনারেল সিনট্যাক্স। তো আচ্ছা, এই টেবিলটার কথা তোমাদের মনে আছে কিনা ইউনিভার্সিটি ডিবিতে? আচ্ছা দরকার নাই, আপাতত ধরো এইটা একটা আমার টেবিল। হ্যাঁ, একটা হচ্ছে আমার কোর্স নামে একটা টেবিল আছে, তাতে 4টা ফিল্ড আছে, কোর্স আইডি, টাইটেল, ডিপার্টমেন্ট নেম, ক্রেডিট। এগুলো প্রথম 3টাই হচ্ছে স্ট্রিং টাইপের, আর এটা হচ্ছে আমার ইন্টিজার টাইপের। তো এই টেবিলটাতে যদি আমি কোনো ডাটা ইনসার্ট করতে চাই তাহলে দেখো কিভাবে আমি করতে পারি। প্রথমটা দেখো, ইনসার্ট ইনটু, তারপরে আমার টেবিলের নেম এই যে কোর্স, ফলোড বাই কোর্স আইডি, টাইটেল, ডিপার্টমেন্ট নেম, ক্রেডিট। আমি সবকটা ফিল্ডেই ডাটা ইনসার্ট দিতে চাই, ফলে আমি ফিল্ডের নামগুলো এখানে এনক্লোজড অবস্থায় দিলাম। তারপরে ভ্যালুজ, কোর্স আইডির ভ্যালু হচ্ছে সিএস এত, টাইটেল হচ্ছে ডাটাবেজ সিস্টেম। একটু খেয়াল করে দেখো, যেহেতু এগুলো স্ট্রিং কাজে এগুলো হচ্ছে সিঙ্গেল কোটেশনের ভিতরে ভ্যালুগুলো রাখা আছে। ঠিক আছে? ডিপার্টমেন্ট নেম কম্পিউটার সায়েন্স, ক্রেডিট 4। ঠিক আছে? আমি চাইলে এই এসকিউএল স্টেটমেন্টটা চালালে যেটা হবে, এই টেবিলে লাস্টে একটা নতুন রো অ্যাড হবে, যেখানে হচ্ছে কোর্স আইডি হবে সিএস 437, ডেটাবেজ সিস্টেম, তারপরে হচ্ছে কম্পিউটার সায়েন্স, আর হচ্ছে ক্রেডিট 4। ঠিক আছে? আমি চাইলে এই স্টেটমেন্টকে এভাবেও লিখতে পারি, একই কাজ হবে। কিন্তু এখানে আমার যেটা করছি দেখো, সেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট নেম আর হচ্ছে যে ক্রেডিট, এই দুটার হচ্ছে আমার ইন্টারচেঞ্জ হয়েছে লোকেশন। টাইটেল আমি আগে দিচ্ছি, তারপরে কোর্স আইডি, ক্রেডিট, ডিপার্টমেন্ট নেম। তুমি এইটাকে যে কোনো সিকোয়েন্সে লিখতে পারো, যতক্ষণ পর্যন্ত এই ভ্যালুটাও একই সিকোয়েন্সে আছে ততক্ষণ পর্যন্ত ঠিক ডেটা ইনসার্ট হবে। বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। ওকে, হ্যাঁ, ইনসার্ট ইনটু এইরকম ভাবে। আচ্ছা, এইটা হচ্ছে একটা সিস্টেম যে একটা টেবিলে আমি ডাটা ইনসার্ট করতে চাইলে ইনসার্ট স্পেস ইনটু, এটা হচ্ছে আমার হচ্ছে যে কিওয়ার্ড গেল, কোন টেবিলে আমি ইনসার্ট করতে চাচ্ছি সেই টেবিলের নাম, ফলোড বাই যেই কলাম লিস্ট, ফলোড বাই ভ্যালুজ দিয়ে ব্র্যাকেটের ভিতরে কমা সেপারেটেড আকারে ওই ভ্যালুর লিস্ট গুলো দিতে হবে। যদি স্ট্রিং হয় সেক্ষেত্রে স্ট্রিং গুলো এনক্লোজড অবস্থায় রাখতে হবে। এই লাস্টে সেমিকোলন দিয়ে শেষ। এটা দিয়ে এইটা এক্সিকিউট করলে আমার একটা রো ইনসার্ট হবে। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে বললাম, সেটা হচ্ছে এই যে এই লিস্টের নামগুলো যে ডেটাবেজে যে অর্ডারে আছে সে অর্ডারেই দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। তুমি তোমার নিজের মতো কলামের নেমের অর্ডার ঠিক করতে পারো, কিন্তু এটুকু বলে রাখতে হবে তুমি যেই অর্ডারে হচ্ছে যে কলামের নেম লিখছো সেই অর্ডারেই ভ্যালুর নেমগুলোই থাকতে হবে। এইটাকে তুমি যদি এই 4 এই ক্রেডিটটাকে তুমি এই ডেটাবেজ সিস্টেমের জায়গায় এটাকে এখানে দাও, তাহলে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ডেটা ইনসার্ট হবে না, আর কিছু কিছু ক্ষেত্রে ভুল ডেটা ইনসার্ট হবে। ঠিক আছে? তো এই হচ্ছে একটা ওয়ে। আর দ্বিতীয় আর একটা ওয়ে হচ্ছে যে দেখো, আমি চাইলে এই যে কলাম আগেরটাতে কি ছিল, এই যে কোর্সের পরে ব্র্যাকেট দিয়ে আমার কলামের যে নামটা সেটা একটা ব্র্যাকেট দিয়ে লিস্টে ছিল। হ্যাঁ, এটাকে চাইলে আমরা পুরোপুরি অমিট করতে পারি। যদি আমি যেই সিকোয়েন্সে ডাটাবেজে আমার কলামগুলো আছে, যদি সেই সিকোয়েন্সে আমি হচ্ছে যে আমার ভ্যালু ইনসার্ট করি, তাহলে সেক্ষেত্রে আমি ইনসার্ট ইনটু টেবিল নেমের পরে কলামটা না দিলেও হয়। ঠিক আছে? সেক্ষেত্রে কলামটা উজ্জ্ব রাখা যাবে। এবং সেক্ষেত্রে সিনট্যাক্সটা হবে এরকম, ইনসার্ট ইনটু টেবিল নেম জাস্ট তারপরে ভ্যালুস দিয়ে আমার ডেটাবেজে যেই অর্ডারে কলামের ভ্যালুগুলো আছে, মানে কলাম নেমটা আছে, সেই অর্ডারে জাস্ট ভ্যালু দিলেই কাজ হবে। যেমন এই আগের স্টেটমেন্ট আর এই স্টেটমেন্ট একই কাজ করবে। ইনসার্ট ইনটু কোর্সেস সিএস এত, এই যে প্রথমটা কোর্স আইডি, পরেরটা হচ্ছে টাইটেল, তারপরেরটা ডিপার্টমেন্ট নেম, তারপরেরটা ক্রেডিট। ঠিক আছে? তো এই দুইটাই হচ্ছে ইনসার্টের সিনট্যাক্স। এটা হচ্ছে আমি যখন বাইরে থেকে হচ্ছে ডেটা ইনসার্ট করব। ঠিক আছে?
এখন এরকমও করা সম্ভব যে আমার অলরেডি এক্সিস্টিং একটা টেবিল আছে, এই এক্সিস্টিং টেবিল থেকে আমি ডেটা নিয়ে আরেকটা টেবিলে ইনসার্ট করব, সেটাও করা সম্ভব। এখানে একটা এক্সাম্পল আছে, দেখো এটা সম্পূর্ণ ডিফারেন্ট টেবিল, এটা আমাদের বইয়েও এটা পাবা না, এটা জাস্ট একটা এক্সাম্পল। আমার ফার্স্ট একটা টেবিল আছে, টেবিলের নাম হচ্ছে টেবিল 1। ওকে, এখানে আমার দুইটা কলাম আছে, আইডি আর ফার্স্ট নেম, দুইটাতে ভ্যালু আছে। আইডির ভ্যালু 101, অ্যাডাম 102। আচ্ছা, এটা জন লিখতে যে ভুলে জম হয়েছে। আচ্ছা, দ্বিতীয় আমি একটা টেবিল তৈরি করলাম, সেই টেবিলে একটা কলামের নাম হচ্ছে এমপ্লয়ি আইডি আর একটার নাম হচ্ছে এমপ্লয়ি নেম। দেখো দুইটা টেবিলের মানে মোটামুটি ডেটা টাইপ কিন্তু একই, নাম আলাদা, টেবিলের নাম আলাদা, কলামের অ্যাট্রিবিউটের নাম আলাদা, কিন্তু আসলে কন্টেন্ট একই ধরনের, তাই না? এমপ্লয়ি আইডি আইডি, ফার্স্ট নেম, আর এখানে আমি এমপ্লয়ি নেম দিয়েছি। আমি চাইলে এই টেবিলের যত ডাটা আছে একটা কোয়েরি লিখে সরাসরি এই টেবিলে ইনসার্ট করতে পারি। কিভাবে? এই যে এটা হচ্ছে সেই সিনট্যাক্স, ইনসার্ট ইনটু টেবিল 2। আমি এই টেবিলে ইনসার্ট করতে চাই এই অর্ডারে, এমপ্লয়ি আইডি এমপ্লয়ি নেম। কিভাবে কোত্থেকে এই ভ্যালুটা আসবে? এই যে আমি বলে দিচ্ছি, সিলেক্ট এই যে আইডি কমা ফার্স্ট নেম ফ্রম টেবিল। ঠিক আছে, এইভাবে যখন আমি কমান্ডটা দিব তখন আসলে যেটা হবে কি, এই ফার্স্ট টেবিল থেকে আইডি এবং ফার্স্ট নেম এই অর্ডারে নিয়ে এই টেবিলের করসপন্ডিং এমপ্লয়ি আইডি এবং এমপ্লয়ি নেম ফিল্ডে বসে যাবে। এই টেবিলে যদি 100টা রো থাকে, এই স্টেটমেন্ট চালানোর পর এই দ্বিতীয় টেবিলেও ওই 100টা রোই তুমি একইভাবে পেয়ে যাবে, এই যে এরকম ভাবে। ঠিক আছে, তাহলে দুইটাও জিনিস আমরা দেখলাম। আমরা চাইলে সরাসরি বাইরে থেকে ডেটা ইনপুট দিতে পারি। আমার ধরো যদি কোনো একটা টেবিল থাকে, আমি চাচ্ছি সেই টেবিল থেকে অন্য একটা টেবিলে ডাটা কপি করব, সেক্ষেত্রে আমরা এই ইনসার্ট ইনটু এই যে সেকেন্ড যে স্টেটমেন্টটা, সেই সেকেন্ড স্টেটমেন্টের টাইপটা দিয়ে আমরা ইনসার্ট করতে পারছি। এখানে কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে দ্বিতীয় টেবিলের কি হচ্ছে আমাদের ফিল্ড নেম গুলো পরিবর্তন হয়ে যাবে? ফিল্ড নেম? এখানে স্যার আপনার দ্বিতীয় টেবিলের ফিল্ড নেম তো প্রথম টেবিলের মতো হয়েছে, যে আইডি ফার্স্ট নেম, টেবিল 2 এর না 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 না, ফিল্ড নেম তো ডিফারেন্ট। আমার টেবিল 1 এ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, আচ্ছা এটা আসলে কপি করে বসাতে যে ভুল হয়েছে, এটা আসলে এমপ্লয়ি আইডি আর এমপ্লয়ি নেম হবে। আচ্ছা, এটা আমি পরে ঠিক করে দিব, এটা আমি খেয়াল করিনি, জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এসে বসাইছি তো, এটা হবে না। আচ্ছা, আমি এটা এখনই ঠিক করে দিই, পরে আবার এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হবে। দেখতে পাচ্ছ তো তোমরা? দেখা, হ্যাঁ আচ্ছা, এটা এটা এমপ্লয়ি আইডি হবে, এটা আমি খেয়াল করিনি আসলে, সরি। ও সরি, এটা এমপ্লয়ি আইডি হবে। আর এটা না, টেবিলের কলাম অ্যাট্রিবিউট কখনো চেঞ্জ হবে না, কিন্তু ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা, এইভাবে হবে। হ্যাঁ, নতুন টেবিলে জাস্ট খালি আগের টেবিল থেকে ডেটা বসে যাবে। হ্যাঁ, আচ্ছা, এমন এমন না যে, একটা জিনিস মনে রাখি, এমন না যে দুইটা টেবিলে যে সমান সংখ্যক কলাম থাকতে হবে তা না। এই টেবিলে হতে পারে যে আরো 20-25টা কলাম আছে, কিন্তু টেবিল 2 তে এই দুইটা ভ্যালু আছে, আর তুমি খালি চাচ্ছ যে টেবিল 1 এর এই দুইটা কলামের ভ্যালু এই টেবিলে দিতে, সেটা সম্ভব। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তো আর কোনো প্রশ্ন আছে এখানে? হ্যাঁ স্যার, ডেটা টাইপ ম্যাচ না করলে কি কোনো এরর দেখাবে নাকি তাও কপি হয়ে যাবে? ডেটা টাইপ ম্যাচ না করলে কয়েক ধরনের এরর আসতে পারে, বিভিন্ন কনস্ট্রেন্ট আছে সে অনুযায়ী। যেমন ধরো যদি তোমার ইন্টিজার থাকে, সে ধরো এই টেবিলে তোমার আছে স্ট্রিং, আচ্ছা, আর এই টেবিলে তোমার আছে এইখানে তুমি এম্প নেমটা ডিফাইন করেছো ইন্টিজার হিসাবে, সেক্ষেত্রে তুমি কপি করতে গেলে এরর দেখাবে। হ্যাঁ, যে টাইপ মিসম্যাচ বা ক্যান নট ইনসার্ট ভ্যালু, এই ধরনের একটা এরর দেখাবে। কিন্তু যদি ডাটা টাইপ একই থাকে তাহলে কোনো এরর দেখাবে না। ঠিক আছে, আবার একটা উল্টাটা হয়, কিন্তু অটোমেটিক টাইপ কাস্টিং একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যদি ধরো তোমার ইন্টিজার থাকে, ইন্টিজার একটা ভ্যালুকে তুমি স্ট্রিং ফিল্ডে ফেলতে যাচ্ছ, সেক্ষেত্রেও কিন্তু নিয়ে নিবে, বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ে নিবে। হ্যাঁ, ডেটাবেজের কিছু ডিফল্ট কনফিগারেশন থাকে, যে কনফিগারেশন গুলো চেঞ্জ করা যায়। তো ওই ডিফল্ট কনফিগারেশনে এটা অ্যালাউ করে যে কোন একটা ফিল্ডে যদি স্ট্রিং থাকে, আমি যদি এটাকে নাম্বার এন্ট্রি করতে চাই, তাহলে ওই নাম্বারটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিয়ে নিবে। চাইলে আবার এই কনফিগারেশনটা আমরা ডেটাবেজে বন্ধও করতে পারি, স্ট্রিক্ট মানে চেকিং এর জন্য, যে না কখনো এরকম করবা না, দরকার হলে তুমি এটার জন্য আমাদেরকে এরর দেখাবা। হ্যাঁ, দুইটা অপশনই আছে, এটা পুরোপুরি ডেটাবেজের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। তবে MySQL 5.5 এ আমি ইউজ করছি, সেখানে ডিফল্ট কনফিগারেশন হচ্ছে যে যদি কোন একটা ঘরে ইন্টিজার থাকে, সেটাকে যদি আমি স্ট্রিং ফিল্ডে ইন্টিজার এন্টার দিতে যাই, ও তাহলে ওই ইন্টিজার সংখ্যাটাকেই স্ট্রিং এর সংখ্যা আকারে কনভার্ট করে দেখাই দিবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এইটা টাইপ কাস্টিং এবং টাইপ প্রমোশনের ব্যাপারে তো তোমরা পড়েছো, সিতেও আছে, জাভাতেও ছিল এরকম টাইপ কাস্টিং টাইপ প্রমোশন, তাই না?
পড়েছো না তোমরা এরকম? জি স্যার, জি স্যার, হ্যাঁ, টাইপ যে কাস্টিং করেছি। হ্যাঁ টাইপ কাস্টিং যেমন হচ্ছে যে প্লাস অপারেটর ছিল জাভাতে, প্লাসের এক পাশে যদি একটা স্ট্রিং থাকে আরেক পাশে যদি একটা ইন্টিজার থাকে তাহলে এই স্ট্রিং কনক্যাটিনেট করার সময় কনক্যাটেনেট স্ট্রিং সংখ্যাটাকে স্ট্রিং এ কনভার্ট করে নেয়। এখানে এই ধরনের কাজ হয়। ওকে, তো তোমরা নিজেরা একটু করে দেখো তো এই জিনিসগুলো এক্সপেরিমেন্ট করে কি হয়। হ্যাঁ, তো এই গেল হচ্ছে যে আমরা যদি একটা টেবিল থেকে আরেকটা টেবিলে ইনসার্ট করি সেক্ষেত্রে। তো এই হচ্ছে মোটামুটি ইনসার্ট। ডিফল্ট সিনট্যাক্স হচ্ছে যে এরকম, যে ইনসার্ট ইনটু টেবিল নেম, কলাম লিস্ট, সিলেক্ট এই দ্বিতীয় টেবিল, তার কলাম লিস্ট। চাইলে এখানে কন্ডিশন তো আমরা দেয়া যায়, সিলেক্টের সাথে কন্ডিশন দেয়া যায় না। আমি ধরো চাচ্ছি যে এই টেবিলের সবাইকে নিব না, কেবলমাত্র চাচ্ছি যে এই 101 আইডি সেইটা আসুক, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে লিখতে পারি ইনসার্ট ইনটু টেবিল 1 এমপ্লয়ি আইডি এমপ্লয়ি 2 সিলেক্ট আইডি ফার্স্ট নেম ফ্রম টেবিল হোয়ার আইডি ইকুয়াল টু 101। তাহলে কিন্তু তখন আর সব যাবে না ডেটা, কেবলমাত্র হচ্ছে 101 আইডি সহ এটা যাবে। বা আমি খালি বলে দিলাম যে কেবলমাত্র তাদেরকে ইনসার্ট করো যাদের নাম এ দিয়ে শুরু হয়েছে। তাহলে কি করবে, এই টেবিল থেকে ও সিলেক্ট করে নিবে কেবলমাত্র সেই সমস্ত রো গুলোকে যেগুলো এ দিয়ে শুরু হয়েছে, তারপরে সেই রো গুলোকে খালি ইনসার্ট করবে। সহজ কথা হচ্ছে এই সিলেকশন কোয়েরি যখন একটা চলে তখন আসলে কিন্তু একটা টেম্পোরারি টেবিলের মতো তৈরি হয় মেমোরিতে, বুঝছো? আমি ওই সিলেকশন কোয়ারির মাধ্যমে যে টেম্পোরারি টেবিলটা তৈরি করছি, আমি আসলে এই দ্বিতীয় টেবিলটাতে সেই টেবিলটা থেকে ডেটা ইনসার্ট করছি। এখন এই টেম্পোরারি টেবিলে তুমি কিভাবে ডাটা নিয়ে আসছো সেটা এখন তোমার বিষয়। তুমি যদি সিলেক্ট অল দাও তাহলে সমস্ত ডেটা আসবে, সিলেক্ট ফ্রম হোয়ার ক্লজ যদি দাও তাহলে একটা ফিল্টার হয়ে ডাটা আসবে। তো এইভাবে এক টেবিল থেকে আরেক টেবিলে ডেটা ইনসার্ট করা যায়। আচ্ছা, গেল এটা গেল ইনসার্ট। এখন আমরা দেখবো যে এক্সিস্টিং ভ্যালু আমার একটা আছে, সেটা আমি কিভাবে আপডেট করতে পারি। সেটার জন্য জেনারেল সিনট্যাক্স হচ্ছে এরকম, যে আপডেট। আচ্ছা, আমি একটু এটা দেখাই। হ্যাঁ, আপডেট, যে টেবিলের উপর আমি আপডেট অপারেশনটা পারফর্ম করতে চাই, তারপরে একটা কমান্ড আছে সেট, তারপরে যেই কলামে আমি ভ্যালু চেঞ্জ করতে চাই সেই কলাম নেম আর ইকুয়াল টু একটা এক্সপ্রেশন। সেই এখানে পাশে বলা আছে এক্সপ্রেশনটা একটা ভ্যালু হতে পারে, যে সরাসরি আমি বলে দিলাম যে কলাম 1 ইকুয়াল টু 10, অথবা একটা একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন বা লজিক্যাল হতে পারে। যেমন ধরো এক্সিস্টিং একটা কলাম আছে স্যালারি, আমি বলছি কলাম 2 ফিল্ডের যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা হবে স্যালারি ফিল্ডের কলামে মানে 1.15 দিয়ে গুণ করলে যেটা হয় সেটা। এরকম একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশনে আমি বসাতে পারি। হ্যাঁ, আর ফলোড বাই কন্ডিশন। এখানে একটা খেয়াল করে দেখো, তোমরা যদি ডকুমেন্টেশন পড়ে অভ্যস্ত হও তাহলে এই সিনট্যাক্সটা বুঝবা যে এইখানে এই হোয়ার কন্ডিশনটা একটা থার্ড ব্র্যাকেটের ভিতর দিয়ে দেওয়া হচ্ছে। ডকুমেন্টেশনে আসলে এই জিনিসটাকে বোঝানো হয় যে এইটা আসলে অপশনাল। ঠিক আছে, এর পরবর্তীতে যতগুলো এরকম সিনট্যাক্স দেখবা যেখানে দেখবা যে এরকম থার্ড ব্র্যাকেটের ভিতরে কিছু বলা আছে, বুঝবা যে এইটা অপশনাল, আপডেট হিসেবে এটা দেয়া না যায়। যদি আমি কন্ডিশনালি আপডেট করতে চাই তাহলে আমার এখানে একটা হোয়ার ক্লজ থাকবে, যে সেখানে আমি কন্ডিশন দিতে পারবো। আর যদি আমি কোনো কন্ডিশনাল হচ্ছে যে কিছু স্টেটমেন্ট ব্যবহার না করি তাহলে মানে প্রত্যেক কলামে এভাবে চেঞ্জ হয়ে যাবে ভ্যালু। ঠিক আছে, এই যে যেমন একটা এক্সাম্পল দেখো, এইখানে আছে আমার একটা ইউনিভার্সিটি ডেটাবেজ, আমি এর আগে তোমাদেরকে যেটা দেখেছিলাম বা আমি পরে দিয়েও দিব এটার একটা, সেটার ইনস্ট্রাক্টর টেবিলের একটা স্কিমা প্লাস ডাটা। ইনস্ট্রাক্টরের সমস্ত আইডি দেওয়া আছে, তাদের নাম দেওয়া আছে, ডিপার্টমেন্ট নেম দেওয়া আছে, তাদের স্যালারি ইয়ারলি স্যালারি একটা হচ্ছে যে ডলারে বা যাই হোক সেই কোন একটা কিসে দেওয়া আছে। আমি চাচ্ছি এখন এই ফিল্ডের ভ্যালু চেঞ্জ করতে, আমি চাচ্ছি যে প্রত্যেকটা ইনস্ট্রাক্টরের স্যালারি আমি 5% বাড়িয়ে দিব। ঠিক আছে, সেক্ষেত্রে আমার স্টেটমেন্টটা হবে এরকম, আপডেট টেবিলের নেম ইনস্ট্রাক্টর সেট আমার কলাম নেম ইকুয়াল টু, বলছি যে ওই ফিল্ডের আগের যে ভ্যালু ছিল সেটাকে 1.05 দিয়ে গুণ দিলে যা হয়, মানে এটা আসলে 5% ইনক্রিজ করা হচ্ছে, তাই তো? হচ্ছে দিয়ে গুণ দিলে যেটা হবে সেটা বসায় দাও। এই স্টেটমেন্ট এক্সিকিউট করার পর এই টেবিলের স্যালারি ফিল্ডে সবার হচ্ছে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এই 65,000কে 1.05 দিয়ে গুণ দিলে যেটা হয় সেটা বসবে, 90,000কে 1.05 দিয়ে গুণ দিলে যেটা হয় সেটা, এবার প্রত্যেকটা রোই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আপডেটের সিনট্যাক্স। একবারে মানে আমি কিন্তু এখানে ম্যাস আপডেট করলাম, এখানে কিন্তু আমি কোনো কন্ডিশন দিইনি, তার মানে সমস্ত রো, এই টেবিলের সমস্ত রো এর উপরেই এই আপডেটটা অ্যাপ্লিকেবল হবে। কিন্তু আমি যদি এখন চাই যে না আমি কন্ডিশনালি আপডেট করব, আমি চাচ্ছি যে একটা সার্টেন রেঞ্জের যাদের স্যালারি তাদেরকে আমি একরকম বোনাস দিব, তার উপরের যারা তাদেরকে আরেক রকম বোনাস দিব, সেক্ষেত্রে তখন কিভাবে করব? সেটার জন্য এই যে এরকম একটা আছে, এই যে হোয়ার ক্লজ আপডেট ইনস্ট্রাক্টর
সেট স্যালারি ইকুয়াল টু স্যালারি ইনটু 1.5, কাদেরকে? যাদের স্যালারি 70,000 এর নিচে। তাহলে এই আপডেট স্টেটমেন্টটা যখন আমি রান করাবো, এটা কিন্তু সবার উপরে অ্যাপ্লিকেবল হবে না। কোন কোন ভ্যালুগুলোর উপরে অ্যাপ্লিকেবল হবে? যেমন এইটার উপরে অ্যাপ্লিকেবল হবে, হ্যাঁ, প্রথম রোটার উপরে অ্যাপ্লিকেবল হবে, এইটার উপরে অ্যাপ্লিকেবল হবে না, এই থার্ড রো এর উপরে অ্যাপ্লিকেবল হবে, এইগুলোর উপরে হবে। হ্যাঁ, তোমরা আইডিয়াটা বুঝতে পারছো যে এই তিনটা রো সম্ভবত 1 2 3টাই, তিনটা রো কেবলমাত্র 3 4 চারটা রো কেবলমাত্র আপডেট হবে, অন্যান্য রো গুলো আপডেট হবে না। তো এইভাবে আমরা কন্ডিশনালি আপডেট স্টেটমেন্ট চালাতে পারি। আমি চাইলে একেবারে ইন্ডিভিজুয়াল একজনকে, আমি চাচ্ছি যে কেবলমাত্র একজনের সে এই, আচ্ছা হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, ওই আমার এখানে হঠাৎ একটা আসছিল তো, যে নেটওয়ার্ক কানেকশন আনস্টেবল, ওই জন্য আমি ভাবলাম আবার ডিসকানেক্ট হয়ে গেল কিনা। আচ্ছা, আমি ধরো চাচ্ছি এখন মোৎজার্টের কেবলমাত্র আমি হচ্ছে স্যালারি 40,000 থেকে 50,000 বানাবো। তাহলে আপডেট স্টেটমেন্টটা কিরকম হবে আমাকে একটু বলো দেখি, কেউ বলতে পারবা? স্যার আপডেট হবে স্যার ইনস্ট্রাক্টর সেট স্যালারি ইকুয়াল টু স্যালারি 1.05। না না, আমি 1.05 না, আমি 40,000 আছে 50,000 করে দিতে যাচ্ছি। আচ্ছা, তাহলে যদি সেট স্যালারি ইকুয়াল টু হচ্ছে স্যার 40,000 প্লাস স্যালারি প্লাস 10,000। না না না, স্যালারি প্লাস 10,000 দিলে মুশকিল আছে তো। তুমি কিভাবে জানো যে জাস্ট আমি তারপর স্যার হোয়ারে যায় স্যার আইডিটা আমি করে দিব স্যার। হ্যাঁ হ্যাঁ, না না না, তোমার আইডিয়াটা ঠিক আছে, কিন্তু তুমি যেটা বলছো যে সেট স্যালারি ইকুয়াল টু স্যালারি প্লাস 10,000, তুমি মানে ধরে নিচ্ছ যে এইখানে 10,000 মানে 40,000ই আছে, আমি হয়তো জানি না যে কত আছে, আমি বলছি যে ওর বেতন 50,000 করে দাও। এখন যদি তার 30,000 থাকে তাহলে তো 40,000 হবে, 50,000 তো হবে না। আমি এক্সাক্ট ভ্যালুই তো বসাতে পারি, তাই না? আপডেট ইনস্ট্রাক্টর সেট স্যালারি ইকুয়াল টু 50,000 হোয়ার আইডি ইকুয়াল টু 15151 অথবা নেম ইকুয়াল টু মোৎজার্ট, যে কোনো একটা আমি ইউজ করতে পারি। আইডিটা দিয়ে করাই বেটার, কারণ আইডিটা সবার জন্য ইউনিক হবে, যেহেতু এটা একটা প্রাইমারি কি এর চিহ্ন দেওয়া আছে, এটা কারোর জন্য রিপিট হবে না, এই নামটা রিপিট হতে পারে। ওকে, তাহলে আইডিয়াটা বোঝা গেছে। এইভাবে চাইলে আমি ইন্ডিভিজুয়াল একজনকে, গ্রুপ অফ হচ্ছে রেকর্ড, অথবা হচ্ছে যে হোল ডেটাবেজের সমস্ত রেকর্ডকে আপডেট করতে পারি এই হোয়ার ক্লজের মাধ্যমে। তো এই গেল আমার আপডেটের সিনট্যাক্স। এখন আরেকটা মজার জিনিস আমরা দেখি, ধরো আমি চাচ্ছি যে ও আচ্ছা, এটা তো অলরেডি করা হলো, তাই না? আচ্ছা, ও আচ্ছা, এটা একটা দেখো, এটা একটা আমাদের আরেকটা সিচুয়েশন, গিভ এ 5% স্যালারি রেইজ টু ইনস্ট্রাক্টর হুজ স্যালারি ইজ লেস দেন এভারেজ। এটা দিয়ে কি বুঝছো, এই কথাটা দিয়ে আমাকে একটু বলো। স্যার মানে হচ্ছে এখানে যতগুলো স্যালারি আছে তার একটা এভারেজ স্যালারি, মানে যাদের স্যালারি হচ্ছে এভারেজের নিচে তাদের হচ্ছে 5% স্যালারি রেইজ করতে হবে। আচ্ছা, এটা যেটা বলা হচ্ছে যে এই যে এইখানকার যে টোটাল ভ্যালু যোগ করে যতজন আছে ভাগ করলে আমি একটা ভ্যালু পাবো না, সেটা হচ্ছে এভারেজ স্যালারি। বলা হচ্ছে যেই সমস্ত ইনস্ট্রাক্টরের এভারেজ স্যালারি, মানে স্যালারি এভারেজ স্যালারির নিচে, তাদেরকে 5% রেজ দাও। তাহলে আমার এখানে প্রবলেম কি কি? দুইটা প্রবলেম আছে। এক হচ্ছে যে কেবলমাত্র প্রথমত না, স্টেপ গুলো কি কি হবে আমার এখানে বলো তো। প্রথম হচ্ছে যে তাহলে স্যালারির এভারেজটা বের করা, এভারেজ বের করতে হবে, এভারেজ বের করতে হবে, চাইতে শর্ত দিতে হবে হওয়াতে এভারেজটা বের করতে হবে। দ্বিতীয়ত করতে হবে কি, এই এভারেজ ভ্যালুর নিচে কারা আছে তাদেরকে আমাকে সিলেক্ট করতে হবে। থার্ড, তারপরে তাদের উপরে আমাকে এই 5% স্যালারি রেইজ ইমপ্লিমেন্ট করতে হবে। এইটা আমরা এখন কিভাবে করব? ফার্স্ট প্রবলেম হচ্ছে যে আমরা এভারেজটা কিভাবে বের করব। এভারেজ বের করার জন্য খুব সহজ, এসকিউএল এর সি তে যেমন বিভিন্ন লাইব্রেরি ফাংশন আছে না, সি বা জাভাতে, এসকিউএল এরও কিছু মানে ডিফল্ট ফাংশন আছে, তার ভিতরে এভারেজ নামে একটা ফাংশনই আছে, বা এভিজি, এটা একটা ফাংশনই আছে এই যে এখানে, ঠিক আছে? এভিজি নামে একটা ফাংশনই আছে। এখানে আমাকে একটা নেস্টেড কোয়েরি লিখতে হচ্ছে। দেখো, আপডেট ইনস্ট্রাক্টর সেট স্যালারি ইকুয়াল টু স্যালারি ইনটু 1.5, 5% রেজ, কাদেরকে? যেখানে কি করা হচ্ছে দেখো, এই স্টেটমেন্টটা কি করছে, একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করবে আমাকে, এটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করবে। এভারেজ একটা সিঙ্গেল ভ্যালু না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এই ধরনের ফাংশন গুলোকে বলে অ্যাগ্রিগেট ফাংশন। অ্যাগ্রিগেট ফাংশন করে কি, অনেকগুলো ভ্যালুকে কম্বাইন করে একটা ভ্যালু বানায়। যেমন সাম একটা অ্যাগ্রিগেট ফাংশন, যদি 50টা ভ্যালু থাকে, সেই 50টা ভ্যালুর উপর যদি সাম ফাংশন চালাও তাহলে তুমি একটাই ভ্যালু পাবা। মিন, ম্যাক্স, এগুলো সব হচ্ছে একটা হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশন, মানে এগুলো মানে অপারেট করে মাল্টিপল ভ্যালুর উপরে কিন্তু রিটার্ন করে সিঙ্গেল একটা ভ্যালু। ওকে,
তেমনি অ্যাভারেজ হচ্ছে এটা একটা অ্যাগ্রিগেট ফাংশন। তাহলে এইখানে আমি একটা সিঙ্গেল ভ্যালু পাবো, যেমন সিলেক্ট অ্যাভারেজ স্যালারি ফ্রম ইনস্ট্রাক্টর। এই স্টেটমেন্টটা যদি চালানো হয়, এই স্টেটমেন্টটা করবে কি, এইগুলোর সব কটার অ্যাভারেজ বের করে একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করবে। তাহলে তুমি এই স্টেটমেন্টটাকে আসলে এই ভ্যালুগুলোর অ্যাভারেজ একটা ভ্যালু রিপ্লেসমেন্ট হিসেবে চিন্তা করতে পারো। তাহলে আমার স্টেটমেন্টটা হচ্ছে কি, আপডেট ইনস্ট্রাক্টর সেট স্যালারি ইকুয়াল টু স্যালারি ইনটু 1.05। কাদেরকে? সবাইকে তো না, যাদের স্যালারি লেস দেন এই টেবিলটা খুঁজে বের করো যে এই টেবিলটার অ্যাভারেজ স্যালারি কত, সেই ভ্যালুটা, সেই ভ্যালু থেকে লেস, তাদের উপরে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। এইটা যখন ইভ্যালুয়েট হবে, এই দিক থেকে ইভ্যালুয়েট হবে, সবার আগে এই স্টেটমেন্টটা ইভ্যালুয়েট হবে। এটা একটা এসকিউএল স্টেটমেন্ট। এইটা ইভ্যালুয়েট হয়ে এটার ভ্যালু যখন পাবে, এই ভ্যালুটা পাওয়ার পরে তখন বাকি স্টেটমেন্টটা হচ্ছে যে এক্সিকিউট হবে। ঠিক আছে, এটার জন্য ওই এসকিউএল নিজেই হচ্ছে যে কোয়েরি এক্সিকিউশন প্ল্যান বলে এক ধরনের প্ল্যানিং করে, একটা ট্রি স্ট্রাকচার আকারে পুরা হচ্ছে যে স্টেটমেন্টটাকে সাজায়। সেখানে আগে তলা থেকে আসলে এই স্টেটমেন্টটা ইভ্যালুয়েট হয়ে আসে, সেই ইভ্যালুয়েশনের উপর বেস করে বাকিগুলো। ওই যে তোমরা আগে যেটা করেছো না, ওই আগে আমরা করতাম সরল করো, অঙ্ক করতাম স্কুলে, অনেক বিশাল বিশাল থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থাকতো, বিভিন্ন ব্র্যাকেটের কাজ আগে হতো, তারপরে স্টেপের কাজ তারপরে হতো। এইভাবে এই জিনিসটা এক্সিকিউট হবে। প্রথমে এটার ইভ্যালুয়েশন হবে, সেই ইভ্যালুয়েশনের ভ্যালু পাওয়ার পরে তখন এটা ইভ্যালুয়েট হবে। তো এইটা হচ্ছে আমাদের একটা আপডেট কোয়েরি। ঠিক আছে, এই ধরনের প্রবলেমই হ্যাঁ স্যার এখানে স্যার একটা জিনিস বলতেছিলাম স্যার, যে এখানে যে এভারেজটা বাই করতেছি আমি স্যার, হ্যাঁ, তো এটা কি স্যার প্রতি মানে যে আমি তো এখানে হচ্ছে হোয়াইট দিয়ে তো একটা চেক করতেছি যে এভারেজ থেকে কম কিনা স্যালারিটা, তাহলে প্রতিবার চেক করার সময় কি প্রতিবার কি এভারেজ ক্রিয়েট মানে মানে বাড়াবে নাকি একবার করে সেটা হচ্ছে স্টোর করে রাখবে? না না না, চেঞ্জ হয়ে যাবে তো। যে কোনো একটা ভ্যালু চেঞ্জ হলে এভারেজ চেঞ্জ হবে না? তুমি প্রথম দফা রান করালা, সে পাঁচজন টিচার পাওয়া গেল যাদের ভ্যালু এভারেজ স্যালারি থেকে নিচে, তাহলে তাদের তুমি যখন 5 জনের ভ্যালু তুমি বাড়িয়ে দিলা, নেক্সট টাইম যখন তুমি আবার ওই স্টেটমেন্টটা চালাবা, তখন কি হবে? তখন এভারেজের ভ্যালুটা আগের থেকে একটু বেড়ে যাবে না? জি স্যার, সেটা তো হ্যাঁ, নেক্সট চালাবা, তখন আবার হয়তো আবার কয়েকটা রো এফেক্টেড হবে। এভাবে তুমি প্রত্যেকবার চালাইলে, মানে সোজা কথা, যখন তুমি এই কোয়েরিটা চালাবা সেই মুহূর্তে ডেটাবেজের যে স্ন্যাপশট সেটার উপরে কাজ হবে। বুঝছো? মানে মানে এট এ ফার্স্ট টাইম আমি যখন ডেটাবেসটা ক্রিয়েট করলাম, সেটার এভারেজটা হচ্ছে দিয়ে আমি হচ্ছে এই প্রথমে স্যালারিগুলো আপডেট হবে, তারপর যদি আবার এভারেজ করতে যাই তখন হচ্ছে আবার নতুন করে সে এভারেজ ক্যালকুলেট করবে, নতুন করে আপডেট করবে। ঠিক আছে, হ্যাঁ, এই আর কি। না, তবে একটা জিনিস বলি, এই যে ধরো প্রথমবার আমি এই স্টেটমেন্টটা চালানোর পরে এভারেজ স্যালারি থেকে 5 জনের পেলাম যে যাদের হচ্ছে স্যালারি এভারেজ স্যালারি থেকে কম। ঠিক আছে, এই 5টা রো যখন আপডেট হবে তখন কিন্তু ততক্ষণ কিন্তু এভারেজের ভ্যালুটা একই থাকবে। এই 5টা অপারেশনের সময় এই ভ্যালুটা ফিক্স থাকবে। এই ফুল স্টেটমেন্টটা শেষ হয়ে যাওয়ার পরে তুমি যদি নতুন করে আবার হচ্ছে যে প্ল্যান করে, এমন না যে ধরো 5 জনকে পাওয়া গেল, প্রথম জনের এভারেজ পরে সেটা আমি আপডেট করে দিলাম, তখন আবার নতুন করে আপডেট হচ্ছে যে এভারেজ ক্যালকুলেশন হয়ে দ্বিতীয় জনেরটা আপডেট হবে, তারপরে দ্বিতীয় জনেরটা আপডেট হওয়ার পর আবার নতুন করে এভারেজ ক্যালকুলেট হয়ে তারপরে সেটা, এভাবে হবে না। ঠিক আছে, যখন আমি এই এসকিউএল কোয়েরিটা চালাচ্ছি সেই মুহূর্তে ডেটাবেসটা কি অবস্থায় আছে সেই স্ন্যাপশট থেকে একটা ফিক্সড একটা এভারেজ ভ্যালু তৈরি হবে, সেই এভারেজ ভ্যালুর সাথে হিসাব করেই বাকি কাজটুকু হবে। হ্যাঁ, আচ্ছা, তো এই গেল আমার আপডেট। আচ্ছা, এটার ব্যাপারে তো কথা বললাম। আরেকটা প্রবলেম আছে। ধরো এই সলিউশনটা আমরা কিভাবে করব, যে অল ইনস্ট্রাক্টর উইথ স্যালারি ওভার কত 1 লাখ রিসিভস 3% রেজ, whereas all other receives 5%। এখন দেখো আমার কন্ডিশন দুইটা। ঠিক আছে, খালি কন্ডিশন খালি দুইটা না, দেখো আমার হচ্ছে যে ভ্যালুও দুইটা। যাদের স্যালারি 1 লাখের উপরে তারা পাবে 3% রেজ, আর যাদের 1 লাখের নিচে তারা পাবে 5% রেজ। এটা এখন আমরা কিভাবে করতে পারি? একটা কোয়েরিতে কি হবে না মাল্টিপল কোয়েরি লাগবে? এন্ড করলে তো স্যার এন্ড করে দেয় না। আচ্ছা, দেখো কিভাবে করা যেতে পারে। আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, আপডেট ইনস্ট্রাক্টর সেট স্যালারি ইকুয়াল টু স্যালারি ইনটু 1.3 where স্যালারি লেস দেন এত 1 লাখ। তাহলে কি হবে? এদের 3% রেজ হবে। তারপরে দ্বিতীয় একটা কোয়েরি চালালাম, ইনস্ট্রাক্টর সেট স্যালারি ইকুয়াল টু 1.5। স্যার এটা ভুল হবে স্যার। আমি ওটাতে আসছি। হ্যাঁ, এইভাবে আমি চালাতে পারি। ওকে, প্রবলেম কি হবে বলো তো এইভাবে?
স্যার 3% বাড়ার পর এরা হচ্ছে 1 লাখের উপরে চলে আসতে পারে স্যার। হ্যাঁ, তখন একজন চলে হয়তো আসলে তাদের হচ্ছে পরের বার হিসাব হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, একজন হচ্ছে মাল্টিপল টাইম বোনাস পেয়ে যেতে পারে। সে একজনের ভ্যালু হচ্ছে যে 99,999 টাকা, তাই তো? 99,999 টাকা। তাহলে তাকে যদি আমি 1.3 রেইজ দিই তাহলে কি হবে? তার বেতন কিন্তু তখন 1 লাখ টাকার উপরে চলে যাবে। নেক্সট টাইমে যখন আমি আবার চালাবো তখন কি হবে? তখন কিন্তু সে আবার হচ্ছে আরেকভাবে বোনাসটা পেয়ে যাবে। আচ্ছা, এখানে এই দুইটা আপডেটের অর্ডারিং চেঞ্জ করে হচ্ছে এটাকে হচ্ছে সলভ করা যেতে পারে বা আরেকভাবে কাজ করা যায়। ঠিক আছে? এটা হচ্ছে যে টেবিল লকিং বলে এক ধরনের মেকানিজম আছে। এগুলো এখন যাব না, এগুলো আরো ডিটেল হিসাবে এই ধরনের ইস্যু সলভ করার জন্য ওয়ে রাখা আছে। এই জাতীয় প্রবলেমে তো অহরহ পড়ে যারা ডাটাবেজ নিয়ে কাজ করে। কাজেই সেগুলো প্রত্যেকটা সলিউশন আছে। একটা যেটা কমন সলিউশন সেটা আমি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে ওই কেস স্ট্রাকচারের মতো। সি বা জাভাতে কেস পড়েছো না? সুইচ স্টেটমেন্ট, জি স্যার, সুইচ স্টেটমেন্ট দিয়ে কেস, এখানেও কিন্তু এই দুইটা স্টেটমেন্টকে একটা স্টেটমেন্ট আকারে লেখা যায়। আপডেট ইনস্ট্রাক্টর সেট স্যালারি ইকুয়াল টু, এই যে এখন আমি বলে দিচ্ছি কেস কি, হোয়েন স্যালারি এটা তখন এত দিয়ে হবে। আর এটা এলসটা হচ্ছে আসলে ডিফল্ট, সুইচের যে ডিফল্ট কন্ডিশন থাকে এলসটা হচ্ছে ডিফল্ট, এছাড়া বাকিটা এইভাবে হবে। এভাবে দিলে পুরা ডাটাবেসটা আমার একবারে আপডেট হবে। ঠিক আছে? এটার একটা জেনারেলাইজড সিনট্যাক্স হচ্ছে এই, যদি মাল্টিপল থাকে, এখানে ধরো 3টা বা 4টা কন্ডিশন আছে, তখন কেস হোয়েন প্রেডিকেট 1 তাহলে রেজাল্ট, সেকেন্ডটা যদি হয় তাহলে এটা হবে, থার্ড যদি হয় তাহলে রেজাল্ট, আর ফাইনালি এলস যেটা সেটা হচ্ছে যে মানে সুইচের যে ডিফল্ট সেটা রেজাল্ট। এই ঠিক আছে, এটা হচ্ছে একেবারে জেনারেলাইজড ফর্ম। এইভাবে আমি চাইলে মাল্টিপল কোয়েরি, আপডেট কোয়েরিকে একটা সিঙ্গেল কোয়েরিতে নিয়ে আসতে পারি। মানে এই ধরনের কন্ডিশন যখন একই ডেটার উপরে একই ধরনের অপারেশন হবে কিন্তু ডিফারেন্ট প্যারামিটার নিয়ে, তখন আমরা চাইলে সেই কোয়েরিটাকে একটা কোয়েরির ভিতরে নিয়ে আসি। এই সিনট্যাক্সটা মানে ইউজ আসলে আমাদের সব সময় ওই যে ওভাবে লাগে তা না, কিন্তু এভাবে এটা ইউজ করতে পারো তোমরা। ঠিক আছে, যখন এরকম মাল্টিপল হচ্ছে কন্ডিশন আমাকে ইউজ করা যাবে তখন এভাবে আমরা একটা কোয়েরিতে টোটাল জিনিসটাকে লিখে ফেলতে পারি। ওকে, এই সিনট্যাক্স বুঝতে কারো অসুবিধা হচ্ছে? ওকে না স্যার। আচ্ছা, যদি না স্যার, হ্যাঁ হ্যাঁ কারো আছে? না স্যার, বুঝতে পারছি। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট যাই। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ডেটাবেস থেকে আমরা ডিলিট করব কিভাবে। একটা ডিলিটের সিনট্যাক্স তোমরা শুরুতেই দেখেছো, সেটা হচ্ছে কমন ফর্ম হচ্ছে এরকম, ডিলিট ফ্রম টেবিল নেম আর ফলোড বাই এ কন্ডিশন। যদি কন্ডিশন ইউজ করি তাহলে হোয়ার অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এই টেবিল আছে, এই টেবিল থেকে যদি আমি সব ডিলিট করতে চাই, ডিলিট ফ্রম ইনস্ট্রাক্টর, আমার এই ইনস্ট্রাক্টর টেবিলের যত ডেটা আছে সব রিমুভ হয়ে যাবে। কিন্তু আমি যদি তা না চাই, আমি যদি চাই যে স্পেসিফিক কিছু রো ডিলিট করতে চাই, যেমন ধরো এরকম একটা ইনস্ট্রাকশন দিলাম, ডিলিট ফ্রম ইনস্ট্রাক্টর হোয়ার ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু ফাইন্যান্স। ফাইন্যান্স ডিপার্টমেন্টের সমস্ত ইনস্ট্রাক্টরের ইনফরমেশন আমি এখান থেকে রিমুভ করে ফেলতে যাচ্ছি। তাহলে কি হবে? এই ইনস্ট্রাকশন দিলে কেবলমাত্র আমার এই দুইটা রো ডিলিট হবে, বাকি রো গুলো থেকে যাবে। ঠিক আছে, এইভাবে তুমি যে কোনো সংখ্যক রকম কন্ডিশন দিয়ে, হোয়ার ক্লজে তুমি যত রকম ক্রিয়েটিভিটি দেখাইতে পারো। তুমি চাচ্ছ যে 60,000-এর নিচে যাদের স্যালারি তাদের সবাইকে ডিলিট করে দিব, সেটাও সম্ভব। তাহলে কি হবে? ডিলিট ফ্রম ইনস্ট্রাক্টর হোয়ার স্যালারি লেস দেন 60,000, তাহলে তখন এই রোটা ডিলিট হবে, এই রোটা ডিলিট হবে, এই তো এই দুটা রো ডিলিট হবে। এরকম ভাবে সহজ কথা হচ্ছে, হোয়ার ক্লজের ভিতর তুমি যে কন্ডিশন দিবা সেই কন্ডিশনটা অ্যাপ্লাই হয়ে ডেটাবেসটা আগে ফিল্টার হবে, সেই ফিল্টার হওয়া ডেটাবেসের উপরে তখন এই ডিলিট ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে। ব্যাপারটা বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, ইনস্ট্রাক্টরের যদি আমি এখানে ডিলিট ফ্রম না দিয়ে সিলেক্ট অল ফ্রম ইনস্ট্রাক্টর হোয়ার ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু ফাইন্যান্স দিতাম, তাহলে কি হতো? কেবলমাত্র এই দুইটা রো সিলেক্ট হতো না। আমি এখানে আসলে ইমপ্লিসিটলি ওটাই বলছি, ডিলিট ফ্রম ইনস্ট্রাক্টর হোয়ার ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু ফাইন্যান্স। ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে সমস্ত ইনস্ট্রাক্টর আছে তাদেরকে আগে সিলেক্ট করো, সেই সিলেক্ট করে একটা ইন মেমরি ডেটাবেস তৈরি হলো, তখন সেই ডেটাগুলো আমার এই ডেটাবেস থেকে ডিলিট করার জন্য প্যারামিটার আমার পেয়ে গেল যে এগুলোকে ডিলিট করতে হবে, সেগুলোকে তখন এখান থেকে ডিলিট করে দেওয়া হবে। তো এই হচ্ছে ডিলিট। ডিলিটের আর তেমন কিছু নাই, এই কন্ডিশনটাই আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করব। আচ্ছা স্যার, এখানে স্যার ডিলিটে স্যার আমি করতে পারি না স্যার, মানে একটা পার্টিকুলার
ফিল্ড থেকে একটা ডাটা ডিলিট করতে পারি। যেরকম ধরেন হচ্ছে প্রথমটা আছে আইডি, শ্রীনিবাসনের হচ্ছে স্যালারি আছে হচ্ছে 65,000। আমি এখানে স্যালারিটা স্যার ডিলিট করতে যাচ্ছি, ওর শুধু স্যালারিটা ডিলিট করতে যাচ্ছি। খালি স্যালারিটা? আচ্ছা, ওইটা কিন্তু তুমি যেটা বলছো ওটা আসলে ডিলিটের ভিতর পড়ছে না, ওইটা পড়ছে ডেটাবেস মডিফায়ার ভিতরে। এটা তুমি ডিলিট করতে পারবা না, তুমি চাইলে এই ভ্যালুড ফিল্ডটা আপডেট করতে পারবা। হ্যাঁ, আপডেট করতে পারবা কি, এই যে আপডেট ইনস্ট্রাক্টর সেট স্যালারি ইকুয়াল টু 0 where id ইকুয়াল টু এত দিলে এই ফিল্ডে 0 হয়ে যাবে। আর যদি এই ফিল্ডে নাল অ্যালাউ করে তাহলে তুমি নাল দিয়ে দিলে একেবারে নাল হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তুমি এই ইন্ডিভিজুয়াল একটা ইন্ডিভিজুয়াল রো ডিলিট, মানে একটা ইন্ডিভিজুয়াল কলাম ডিলিট করতে পারবা না, কলামের ভ্যালু চেঞ্জ করতে পারবা। তুমি যদি ডিলিট বলো তাহলে ডিলিট সবসময় রো ওয়াইজ হবে, ফুল রো ধরেই ডিলিট হবে। তুমি ইন্ডিভিজুয়াল কলামের ভ্যালু আপডেট করতে পারবা। বোঝা গেছে? জি স্যার। এই তো এই গেল ডিলিট। আচ্ছা, যেটা হচ্ছে আমাদের আজকে আমাদের কতক্ষণ হলো ক্লাস? মোটামুটি কয়টা বাজে এখন? 3:54। আচ্ছা, ঠিক আছে। আমাদের যেই আজকে আমরা বোধহয় ওই মাল্টিপল রিলেশন শুরু করতে পারবো না। হ্যাঁ, আমরা যেটা আজকে দেখবো সেটা হচ্ছে যে সিঙ্গেল রিলেশন বা সিঙ্গেল টেবিলের উপরে আমাদের কি কি ধরনের কোয়েরি চালানো যায়। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি ডেটা মডিফিকেশন, ডিলিট এবং আপডেট পার করে এসেছি। এখন যাবতীয় যা কিছু মোটামুটি সব ধরো এই সিলেকশন কোয়েরির উপরেই হবে। সিলেকশন কোয়েরিরই প্রচুর শেখার জিনিসপত্র আছে। তো প্রথমে আসি, এটাই হচ্ছে আমার সিলেক্টের বেসিক স্টেটমেন্ট। এটা তোমরা অলরেডি জানো, সিলেক্ট ফলোড বাই যে কলামগুলোর ভ্যালু আমি দেখতে চাই, তারপরে যে টেবিল থেকে দেখতে চাই, আর যদি আমি কোনো কন্ডিশনালি দেখতে চাই তাহলে সেই কন্ডিশন। এখানে এটা হচ্ছে যে থার্ড ব্র্যাকেটের ভিতর দেওয়া আছে, মানে এটা না দিলেও আমার এই কোয়েরি রান করবে। হ্যাঁ, ম্যান্ডেটরি পার্ট না। যেমন আবার আমরা ফিরে আসি, আমার দেখো ইনস্ট্রাক্টর টেবিল থেকে আমি কেবলমাত্র 3টা ফিল্ড দেখতে পাই, স্যালারি ফিল্ডটা আমি দেখছি না, চাচ্ছি না। সেক্ষেত্রে আমি কি করতে যাচ্ছি, সিলেক্ট আইডি নেম ডিপার্টমেন্ট নেম ফ্রম ইনস্ট্রাক্টর। রান করলে আমার ইনস্ট্রাক্টর টেবিলের যত ডেটা আছে সমস্ত ডেটা নিয়ে আসবে, কিন্তু কেবলমাত্র এই 3টা কলামের ডেটাই দেখাবে। ওকে, আচ্ছা। আর আমি যদি চাই যে সমস্ত কলামেরই ভ্যালু দেখাবো, তাহলে সেক্ষেত্রে এই যে স্টার মানে বোঝায় অল, এটা লেখা আছে স্টার, কিন্তু আমরা এটা যখন মুখে বলবো তখন এটা বলবো অল। সিলেক্ট অল ফ্রম টেবিল নেম। এখানে অল লিখলেও চলে, হ্যাঁ, অল সেভাবে লিখলেও চলে, কিন্তু কেউ কখনো কখনো লিখে না, এই স্টারটা ইউজ করে। সিলেক্ট অল ফ্রম টেবিল নেম, তারপর কন্ডিশন। ঠিক আছে, যেমন এই যে এরকম ভাবে যে সিলেক্ট অল ফ্রম ইনস্ট্রাক্টর, এখানে আমি একটা কন্ডিশন লাগিয়েছি, হোয়ার ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু কম্পিউটার সায়েন্স। দেখো সমস্ত কলামই নিয়ে এসছে, এই যে অল মানে অল কলাম, কিন্তু আমি এখানে আবার ফিল্টার করেছি, কাদেরকে দেখাচ্ছি, কেবলমাত্র যে সমস্ত ইনস্ট্রাক্টর কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের। এরকম 3 জন আছে। আগের ফিল্ডটা যদি দেখো, এই যে আগেরটা যদি দেখো, কম্পিউটার সায়েন্সে 3 জন আছে, 1 জন 2 জন 3 জন, এই 3 জনের ডেটাটাই সে নিয়ে এসছে। তো তাহলে এইভাবে বোঝা গেল, অল এর পার্টটুকুতে বোঝা গেল কি আসবে, হোয়ার ক্লজের এখানে আমরা ডাটা ফিল্টার করতে পারবো এটা। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমার সিলেকশন কোয়েরির বেসিক জিনিস। এটা সিঙ্গেল টেবিলের উপর, কিন্তু আমি এখনো বলছি আমরা এখন পর্যন্ত যা কাজ করছি সমস্ত কাজ একটা টেবিলের উপরে আছে। মাল্টিপল টেবিল মিলেও কিন্তু কোয়েরি রান করানো যায়। হ্যাঁ, সেটা কিভাবে করব সেটা আমরা পরে দেখব। আচ্ছা, এখন দ্বিতীয়ত হচ্ছে যে আমি এখানে ডেটা পেয়েছি কিছু, কিন্তু আমি চাচ্ছি যে আমার ডাটাটাকে একটা কোনো কিছুর ক্রমবিন্যাসে সাজাবো, সে আইডি অনুযায়ী সাজাবো বা স্যালারি বেশি থেকে কম এভাবে সাজাবো, এরকম তো প্রয়োজন হতে পারে। আমার ডেটা আছে, ডেটাটাকে কোনো একটা কিছুর বেসিসে সর্ট করার প্রয়োজন হতে পারে। সেটার জন্য আমি কিভাবে করব? সেটার জন্য এই যে অর্ডারিং রেজাল্ট, এইখানে দেখো, এটা আমি আবার ওই আগের সিনট্যাক্সটাই লিখেছি ই ফর্মে। সেটা হচ্ছে এই যে সিলেক্ট অল ফ্রম টেবিল নেম, তারপর কন্ডিশন, তারপরে যে রেজাল্টটা পাবো সেটাই, এটা সবসময় হোয়ার এর পরেই বসবে, কিন্তু এই জিনিসটা মাথায় রেখো। হ্যাঁ, সেই জন্য হোয়ার দিয়ে তারপরে এটা দেয়া আছে, এই অর্ডারটা ঠিক থাকবে। হোয়ার না থাকলে থাকবে না, কিন্তু যদি হোয়ার ক্লজ থাকে অর্ডারটা সবসময় হোয়ার ক্লজের পরে বসবে। সিলেক্ট অল ফ্রম টেবিল নেম, হোয়ার কন্ডিশন সামথিং, অর্ডার বাই, এখন কোন কলামের বেসিসে আমি সাজাতে চাচ্ছি সেই কলামের লিস্ট অনুযায়ী। আর এএসসি মানে তো বুঝতে পারছো অ্যাসেন্ডিং অর্ডার, ডিএসসি মানে ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি, ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং অর্ডার বড় থেকে ছোট। এভাবে
আমরা মাল্টিপল কলামের বেসিসেও সর্ট করতে পারি। আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন ধরো এই যে এইখানে আমার একটা টেবিল, আগের টেবিলটা দেখাচ্ছি, সিলেক্ট অল ফ্রম ইনস্ট্রাক্টর অর্ডার বাই স্যালারি, কি ডিএসসি মানে স্যালারি ডিসেন্ডেন্ট অর্ডারে সাজাও। এখানে সে কি করবে, সমস্ত কলামে রোই দেখাবে, কিন্তু এই স্যালারির বেসিসে সমস্ত রোকে অর্ডার করবে। দেখো 95,000 সবচেয়ে বড়, আইনস্টাইন, এটা কিন্তু আগে এখানে ছিল না। আমি প্রথমে যখন এই টেবিল দেখাচ্ছিলাম তখন কিন্তু সবার শুরুতে ছিল কে, এই যে শ্রীনিবাসন। কিন্তু আমি যখন অর্ডার অনুযায়ী সাজাচ্ছি তখন যেহেতু এই ভ্যালুটা সবচেয়ে বেশি, এটা উপরে যাবে 95,000, তারপরের বেশি কত 92,000। ঠিক আছে, এখানে তাই হয়েছে, এই যে ঠিক আছে। এটা হচ্ছে আমি স্যালারি ডিসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি। আমি যদি বলে দিতাম স্যালারি এএসসি, তাহলে এই দিকের গুলো, নিচের গুলো তখন উপরের দিকে হতো, এটার উল্টা অর্ডারে জিনিসটা সাজানো হতো। ঠিক আছে, আমি যখন মাল্টিপল ভ্যালু ফিল্ডের বেসিসে সর্ট করি তখন কি হবে, এক্সেলে সর্ট করেছো তোমরা মাল্টিপল ফিল্ডের বেসিসে কখনো? না স্যার, সিঙ্গেল ফিল্ড করছি। আচ্ছা, মাল্টিপল ফিল্ডের উপরে সর্ট করলে কি হবে, এই যে দেখো এখানে আমরা করছি সিলেক্ট অল ফ্রম ইনস্ট্রাক্টর অর্ডার বাই ডিপার্টমেন্ট, তারপরে স্যালারি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, যদি তুমি কোনো জিনিস অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাও তাহলে এটা না বললেও চলে। বাই ডিফল্ট অর্ডার বাই বললে ও ধরে নেয় যে আমাকে অ্যাসেন্ডিং অর্ডারেই, মানে ছোট থেকে বড় আকারে সাজাতে বলছে। আমি এখানে যেটা বলছি যে ইনস্ট্রাক্টর টেবিলকে প্রথমে ডিপার্টমেন্ট নেমের বেসিসে সাজাবা, তারপরে ডিপার্টমেন্ট নেমের বেসিসে সাজানোর পরে বিভিন্ন গ্রুপ তৈরি হবে। এই যে দেখো এখানে আমার তৈরি হয়েছে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স গুলো সব এক জায়গায় আছে, ফাইন্যান্স গুলো সব একসাথে। দেখো বি দিয়ে শুরু হয়েছে, তাই না, শুরুতে বি, ডিপার্টমেন্ট নেমের বেসিসে সাজানো হচ্ছে, মানে অ্যাসেন্ডিং অর্ডারে বি হচ্ছে আগে আসে, বি সি ই এফ এইচ এম পি। তাহলে আইডিয়াটা বুঝতে পারছো? এখন কম্পিউটার সায়েন্সের পাওয়া যাচ্ছে অনেকগুলো রেকর্ড, যখন কম্পিউটার সায়েন্সকে একসাথে সাজানো হয়েছে এরপরে বলছে যে যদি সব একই ভ্যালু পায় তাহলে দ্বিতীয় দফার ফিল্ডে যেটা সাজাবা সেটা হচ্ছে স্যালারি ডিসেন্ডিং অর্ডারে। এই যে কম্পিউটার সায়েন্সের যারা আছে এদের ভিতরে আবার করছে কি, যার স্যালারিটা বেশি সেটাকে আগে রেখে সর্ট করছে। ব্যাপারটা বোঝাতে পারছো? প্রথম লেভেলে সর্ট হচ্ছে ডিপার্টমেন্ট নেম দিয়ে, সমস্ত ডিপার্টমেন্ট নেম দিয়ে সর্ট হয়ে গেল, হচ্ছে যে অ্যালফাবেটিক্যালি যাদের নাম আগে সেগুলো আগে আসবে, যাদের নাম পরে সেগুলো পরে আসবে। কিন্তু অ্যালফাবেটিক্যালি একই নাম যদি মাল্টিপল টাইম থাকে তখন এদের ভিতরে আবার করবে কি, এই দ্বিতীয় লেভেলের সর্টিংটা হবে, যাদের স্যালারি মানে হচ্ছে যে আমি বলছি যে বেশি তাদেরটা উপরে রাখো, যাদেরটা কম তাদেরটা নিচে রাখো। এবং সেজন্য দেখো 75,000 থেকে কিন্তু 72,000 ছোট, তারপরে এটা উপরে এসছে কেন, কারণ বায়োলজিতে একটাই ভ্যালু আছে, ডিপার্টমেন্টে স্যার। হ্যাঁ ডিপার্টমেন্ট এটা দিয়েছে, কম্পিউটার সায়েন্সে 3টা ভ্যালু আছে, 92,000, 75,000, 65,000। এই জন্য 92,000টা উপরে, 75,000 নিচে। একইভাবে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ একটাই ভ্যালু আছে, ফাইন্যান্সের 2টা ভ্যালু আছে, তার ভিতরে 90টাকে উপরে রাখছে এটাকে। এভাবে থার্ড লেভেলেও সর্টিং করা সম্ভব। ঠিক আছে, থার্ড লেভেল, ফোর্থ লেভেল, ফিফথ লেভেল, ইচ্ছা মতো লেভেলে সর্টিং করা, অত লেভেলের প্রয়োজন হয় না, মাল্টিপল লেভেলের এভাবে সর্ট করা সম্ভব, বা অর্ডারিং। ঠিক আছে, তো এই অর্ডারিং এর ব্যাপারটা ক্লিয়ার। আরেকটা জিনিস দেখাই, ওই যে একই জিনিস, সেম একই জিনিস, এবার আমি অন্যভাবে সাজিয়েছি, সিলেক্ট অল ফ্রম ইনস্ট্রাক্টর, ডিপার্টমেন্ট নেমকে ডিসেন্ডিং অর্ডারে আর স্যালারিকে অ্যাসেন্ডিং অর্ডারে। এটা দেখো এইটারই উল্টা ভাবে সেজেছে। ফিজিক্স আগে গেছে, যেহেতু অ্যালফাবেটে পি লাস্টে আসে, এ বি এই যে এখানে আসছে, ফিজিক্স এর ভিতরে এসছে। আর ফিজিক্স এর ভিতরে সর্ট করার পর আমি বলেছি স্যালারি অ্যাসেন্ডিং, এর আগে বলেছিলাম স্যালারি ডিসেন্ডিং, এই জন্য ফিজিক্স এর ভিতরে 87,000টা নিচে এসেছিল, 95টা উপরে। এখানে কি এসছে, 87,000টা উপরে, 95টা নিচে। বুঝা গেছে মাল্টিপল কলাম নিয়ে অর্ডারিং এর ব্যাপারটা? আচ্ছা, এই গেল তাহলে। হ্যাঁ স্যার, এখানে স্যার হচ্ছে আমরা কি স্যার এভাবে করতে পারি যে মানে ধরেন স্যার প্রথমে একটা কোয়েরি চালালাম, কোয়েরি চালানোর পর সেটাকে আমি কি হচ্ছে মানে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার করতে পারি? হ্যাঁ, কোয়েরি চালানোর পরে কোয়েরির ভিতরেই তোমাকে বলে দিতে হবে, কোয়েরির ভিতরেই তোমাকে বলতে হবে, এটা কোয়েরিরই পার্ট, যে আমি যে ডাটাটা আমি হচ্ছে যে পেতে চাই সেইটা আমি এই ভ্যালুটার অর্ডারে পেতে চাই। মানে তুমি একটা কোয়েরি এক্সিকিউট করার পরে আরেকটা স্টেটমেন্টে বললে হবে না, এটা কোয়েরিরই অংশ। জি স্যার। তোমার প্রশ্নের কি উত্তর দিতে পেরেছি আমি?
জি স্যার, মানে স্যার আমি পরে করতে পারবো না, মানে একসাথে এটা কোয়েরির অংশ, একসাথে কোয়েরিতে করতে হবে। হ্যাঁ ওই কোয়েরিতেই কোয়েরির অংশ মানে কি, কোয়েরি যখন রিটার্ন করে তোমাকে তো অলরেডি ডাটা এক্সিকিউট মানে একটা স্টেটমেন্ট এক্সিকিউট করা হয়ে গেছে, তোমাকে যেটা দেখাচ্ছে এক্সিকিউশনের রেজাল্ট, কিন্তু তুমি রেজাল্টটাই চাচ্ছ সর্টেড অবস্থায়, তাহলে তোমাকে তো এক্সিকিউশনের সময় বলতে হবে যে আমি এটা যে রেজাল্ট আমাকে পাঠাবা সেটা তুমি সর্ট করে পাঠাও। ওকে, তাহলে এই গেল সর্টিং, এটা গেল একটা জিনিস। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আছে, এই টপিকটা দিয়ে আমরা আমাদের আজকে ক্লাস শেষ করব, সেটা হচ্ছে যে কোয়েরি লিমিটিং। ঠিক আছে স্যার এখানে একটা প্রশ্ন ছিল আমার স্যার। হ্যাঁ পুরনো ইস্যু স্যার, মানে কোয়েরি করার পর যে শর্টটা আমি করেছি স্যার, ওইটাই যদি আমি স্থায়ী রাখতে চাই পরে, ওটা স্যার সম্ভব না? না, স্থায়ী রাখতে চাইলে স্থায়ী রাখবা কেন, কিভাবে তুমি আসলে, তুমি তো ডাটাবেজে ডাটা বিভিন্ন সময় ঢুকাচ্ছ, ঠিক আছে তুমি, এবং একটা মজার জিনিস বলি আসলে, যে এই যে তুমি যে ডেটাবেজে এই ডেটাগুলো রেখেছো এইভাবে দেখাচ্ছে, ডেটাবেজে অ্যাকচুয়াল ফিজিক্যালি যে ডাটাগুলো এইভাবে আছে নাও হতে পারে এই রোটার পাশে এই রোটা ইনসার্ট হয়ে আছে, এই রোটা হয়তো অনেক লাস্টে 5-6টা টেবিলের ডাটা আছে তার অন্য পরে, তোমরা আইডিয়াটা বুঝছো, হার্ড ডিস্কে যেখানে ফাঁকা জায়গা পাই সেখানে সেভ করে, কিন্তু লজিক্যাল অর্ডারিংটাও করে কিভাবে, বাই ডিফল্ট যদি অন্য কিছু বলা না থাকে, যেই অর্ডারে ডাটা ইনসার্ট হয়েছে সেই টাইম স্ট্যাম্প অনুযায়ী ও এটাকে সাজায়। বোঝাতে পারছি? বা যদি কোনো অটো ইনক্রিমেন্ট ফিল্ড থাকে সেই অটো ইনক্রিমেন্ট ফিল্ডের বেসিসে সাজায়। হ্যাঁ, বাই ডিফল্ট আমরা কোনো মানে যদি অর্ডার বাই নাও দিই তাহলেও সিলেক্ট কোয়েরি ইমপ্লিসিটলি একটা অর্ডার বাই কাজ করে, সেই অর্ডার বাইটা হচ্ছে যে যেই অর্ডারে আমার ডাটাবেজে ডাটা ইনসার্ট হয়েছে সেই অর্ডারে। ব্যাপারটা বুঝতে পারছি? জি স্যার, মানে আমি আসলে বলছিলাম যে ইনসার্ট এর পরে যখন আমরা একটা কোয়েরি চালাই, সেটা পরে যদি স্বাভাবিকভাবে সিলেক্ট ফ্রম ইনস্ট্রাক্টর দিলে ওইভাবেই আসতো যেভাবে অর্ডার করছিলাম লাস্ট টাইম, যদি ওইরকম হইতো। না না না, ওভাবে হবে না, ওইটা তোমাকে নিজের মতো অর্ডার করে নিতে হবে, বা ওইটা করাটা আসলে উচিত না। তোমার ডাটার মতো থাকবে, তুমি তোমার যেভাবে ডাটাটা দেখতে চাও তুমি কোয়েরি চালায় তোমার ডাটাটা সেভাবে তুমি দেখাই দিবা, তাহলে কারো জন্য কোনো সমস্যা হবে না। তা নাহলে তুমি হয়তো ডাটাটাকে সর্ট করে নিয়েছো, যদি সর্ট হয়ে অর্ডার চেঞ্জ হয়ে যায়, কেউ একজন হয়তো, ধরো তুমি খালি না 3-4 জন ইউজার তোমার ডাটাবেজ ইউজ করো, কোনো একটা ইউজার হয়তো জানে যে প্রথম ডাটাটা তার, সে ওই সব সময় কোয়েরি করার সময় প্রথম ডাটাতে কোনো একটা ভ্যালু আপডেট করে, এখন তুমি যদি সর্ট করে ডাটাবেজের হচ্ছে ডাটার অর্ডারই চেঞ্জ করে ফেলো, তাহলে ওর ডাটা তো তখন প্রথম থেকে অন্য জায়গায় চলে যাবে, সেজন্য তো অন্য ডাটা আপডেট করে ফেলবে, তাই না? স্যার ওই যে আমরা যখন ওই যে গুগল শিটটা ইউজ করি, গুগল শিটে যখন একটা ফিল্ডের উপর আমরা মানে কোয়েরি চালাই স্যার, তারপরে যে ফিল্ডে কোয়েরি শর্ট করার পর যে আপডেটটা থাকে স্যার, এরপরে কিন্তু আপডেটটা আমরা খুঁজে পাই। আসলে স্যার ওই প্রশ্নটা ছিল। তোমাকে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে গুগল শিট কিন্তু হচ্ছে, আমরা কিন্তু এখন রিলেশনাল ডেটাবেজ নিয়ে কথা বলছি, আর গুগল শিটে তুমি যেটা আপডেট করো তুমি কিন্তু অ্যাকচুয়াল ডেটাবেজে আপডেট করো না, তুমি করো কি, গুগল শিটটা তো একটা অ্যাপ্লিকেশন। জি স্যার, তাই না? ব্যাকএন্ডে ডাটা কিভাবে আছে সেটা তো তুমি জানো না, গুগল শিট তোমাকে দেখাচ্ছে যে এটা 1 নম্বরে আছে, কিন্তু এটা কি আসলে 1 নম্বরে আছে সেটা তো আমরা জানি না। ও স্যার, এবার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তোমার আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? জি স্যার, মানে তুমি যেটাকে ডেটাবেজ মনে করছো ওইটা আসলে ডেটাবেজ না, ওইটা হচ্ছে ডেটাবেজের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য একটা ইন্টারফেস। এই যে ইভেন আমি এই যে উইন্ডোটা তোমাদেরকে দেখাচ্ছি যে হাইড এসকিউএল বলে, এটাও কিন্তু আমার ডেটাবেজ না, এটা কি আমার ডেটাবেজ? এটা আমার একটা ইন্টারফেস করে দেওয়া আছে যেখানে আমি কোয়েরি লিখতে পারি, এই কোয়েরি লিখে এক্সিকিউট করলে আমার ডেটাবেজ প্রোগ্রামে এই কোয়েরিটা এক্সিকিউট হবে, সেখান থেকে যে ডেটাটা আসবে সেই ডেটাটা আমরা এখান থেকে যাবো। কেন তোমাদেরকে প্রথম দিন আমরা একটা কমান্ড কনসোলে আউটপুট দেখাইনি? জি স্যার। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবা, আমি এখানে কোয়েরি চালাচ্ছি, এইটা কিন্তু আমার ডেটাবেজ না, এটা আমার ডেটাবেজের সাথে ইন্টারফেস করার জন্য একটা সফটওয়্যার। তেমনি গুগল শিটটাও কিন্তু ডেটাবেজ না, গুগল শিটটা হচ্ছে তোমার ব্যাকএন্ডে কি ডেটাবেজ আছে আমরা জানি না, সেটা রিলেশনাল ডেটাবেজ আছে নাকি নো এসকিউএল আছে নাকি অন্য কি আছে আমরা কিছুই জানি না, কিন্তু গুগল শিটটা তোমাকে একটা হচ্ছে যে এক্সেল যেহেতু আমরা পরিচিত সেরকম এক্সেল এর মতো একটা জিনিস দিয়ে দিয়েছে, তোমরা সেটার উপর কাজ করছো। ওকে, ঠিক আছে, আমি তাহলে নেক্সট যেটা সেটাতে যাই, সেটা হচ্ছে যে লিমিটিং নাম্বার অফ রো অফ দা আউটপুট। আচ্ছা, গুগলের কথা যখন আসছিল, গুগলে তো আমরা সার্চ দিই, তাই না? আমরা সার্চ দিয়ে যখন রেজাল্ট পাই, এই যে আমি যেমন সার্চ দিয়েছিলাম জেনারেল স্ট্রাকচার অফ সিলেক্ট কোয়েরি, আমাকে কি দেখাচ্ছে যখন এই কোয়েরি করে সার্চ রেজাল্ট পেলাম আমি, যে এখানেই গুগল বলে দিয়েছে যে এতটা রেজাল্ট পাওয়া গেছে, তাই না? এখন গুগল যদি আমাদেরকে এই সমস্ত রেজাল্ট আমার ওয়েব পেজে দেখাইতো, এতগুলো রেজাল্ট, প্রত্যেকটা রেজাল্টে যে একটা রেজাল্টের যে যতটুকু টেক্সট ততটুকু যদি
হচ্ছে 100 বাইটও হয় বা 1 কিলোবাইটও হয়, সে ধরে নিলাম, তাহলে গুগলের কাছে এই কোয়েরি চালানোর পর যদি আমাকে এতগুলো রেজাল্ট দেখাইতো তাহলে কি হতো, আমার কম্পিউটারই ক্র্যাশ করে যেত, তাই না? জি স্যার। কিন্তু গুগল কি করে, আমাকে কি সার্চ একটা কোয়েরি চালানোর পর যে রেজাল্ট পাওয়া যায় সমস্ত রেজাল্ট আমাকে দেখায়? দেখায় না। কিন্তু কি করে, এই যে এই কাজটা করে, এই কাজটা করে, টোটাল রেজাল্টের একটা অংশ আমাকে দেখায়। হ্যাঁ, মানে টোটাল কোয়েরির আউটপুট আমাকে দেখায় না, কোয়েরিটাকে সে লিমিট করে, কোয়েরিটাকে সে লিমিট করে একটা সার্টেন অংশ আমাকে দেখায়। তারপরে যখন আমি 2তে চাপ দিই তখন ওই কোয়েরির আউটপুটের পরবর্তী অংশটুকু আমাকে দেখায়। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের কোয়েরি লিমিটিং। এইটা আমাদের খুবই প্রয়োজন হয় যখনই আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বা অন্য কিছু কাজ করতে চাই। আমরা কিন্তু সমস্ত রেজাল্ট সবসময় একসাথে পেলে আমাদের মুশকিল আছে। সেটা হচ্ছে যে আমার ইন্টারফেস হয়তো ক্র্যাশ করবে, বা আমাদের হচ্ছে যে অত ডেটা লোড করার মতো নেটওয়ার্ক ব্যান্ডউইথ হয়তো থাকবে না। সেজন্য আমরা নরমালি আউটপুট নেওয়ার পর চাই কি, যে টোটাল আউটপুটটা না নিয়ে আমি চাইলে টোটাল কোয়েরি রেজাল্টের সামান্য একটা অংশ দেখতে চাইতে পারি। সেটার জন্য আমরা কোয়েরি লিমিটিং ইউজ করব। যেমন দুই ভাবে এটা করা যায়। ফার্স্ট সিনট্যাক্স হচ্ছে এরকম, সিলেক্ট অল ফ্রম টেবিল ফলোড বাই ওই যে আরো যা ছিল, হোয়ার টোয়ার অর্ডার বাই যা কিছু সবই থাকতে পারে, কিন্তু হ্যাঁ, কিন্তু সবার লাস্টে থাকতে পারবে এই যে এরকম একটা লিমিট এন। এইটা দিয়ে আমি যেটা ডাটাবেসকে বলি যে তুমি আমি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে বলি যে তুমি সিলেক্ট করে যেটুকু ডাটা পাওয়া যাবে তার ভিতর থেকে কেবলমাত্র প্রথম এনটা রেজাল্ট আমাকে দেখাবা। যদি এই লিমিট ছাড়া আমি এই ইনস্ট্রাক্টর টেবিলের উপর কোয়েরি চালাতাম তাহলে আমার ইনস্ট্রাক্টর টেবিলে এই কটা ডাটাই আছে, 12টা রো আছে, টোটাল 12টা রোই দেখাইতো। কিন্তু আমি যদি 12টা রো দেখতে না চাই, আমি যদি 3টা রো দেখতে চাই, তাহলে আমি কিভাবে লিখবো? এভাবে লিখবো, সিলেক্ট অল ফ্রম ইনস্ট্রাক্টর লিমিট 3। তখন সে আমাকে করবে কি, যে কেবলমাত্র প্রথম 3টা রেজাল্ট দেখাবে। এবার যদি আমি দেখি লিমিট 4, তাহলে আমাকে কি করবে, প্রথম 4টা রেজাল্ট দেখাবে। বোঝা গেছে ইস্যুটা? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এইভাবে করে আমি হচ্ছে যে চাচ্ছি যে নির্দিষ্ট কিছু রেজাল্ট দেখতে চাই। আচ্ছা, এখন আরেকটা আছে, আমি চাচ্ছি যে প্রথম 3টা রেজাল্টের পরের 3টা রেজাল্ট দেখতে চাই। আমি চাচ্ছি যে এই 3টা রেজাল্ট দেখতে। তখন কিভাবে দেখব? যেটা আসলে গুগলের এইটাতে সেই কাজটাই করা হচ্ছে। প্রথমটাতে হয়তো 10টা রেজাল্ট দেখায়, তারপরে বলা হচ্ছে যে 11 থেকে 20 নাম্বার পর্যন্ত রেজাল্ট দেখাও, 11 থেকে 29, হ্যাঁ 11 থেকে 20, এখান থেকে বলছে 21 থেকে 30, এখান থেকে হচ্ছে কত 31 থেকে 40। এভাবে আমি পুরো রেজাল্টটাকে কিন্তু অনেকগুলো পেজে ভাগ করে ফেলেছি। ঠিক আছে, এই রেজাল্টে আমি খালি বলছি আমার প্রথম 3টা রেজাল্ট দেখাও। আমি কিন্তু বলছি যে না, আমি প্রথম 3টা না, আমি একটা স্পেসিফিক লোকেশন থেকে 3টা রেজাল্ট দেখতে চাই। সেক্ষেত্রে কি হবে সেটা সিনট্যাক্স? এটা সিনট্যাক্স হচ্ছে যে এরকম, সিলেক্ট অল ফ্রম টেবল, টেবল নেম এম, লিমিট এম এন, মানে হচ্ছে যে এম নাম্বার রো থেকে শুরু করো এবং সেখান থেকে শুরু করে এন সংখ্যক রো আমাকে দেখাও। ঠিক আছে, যেমন আমি যদি বলি সিলেক্ট অল ফ্রম ইনস্ট্রাক্টর লিমিট 3 4, মানে 3 নাম্বার রো থেকে শুরু করে 4টা রেজাল্ট আমাকে দেখো। 3 নাম্বার রোতে কি আছে, মানে 3 নাম্বার রো এর পর থেকে, সরি 3 নাম্বার রো এর পর থেকে, মানে এটাকে বলা হচ্ছে স্কিপ, এতগুলোর পর থেকে 4টা দেখাও। 3 নাম্বারের পর থেকে, 3 নাম্বারে কি আছে, মোজার্ট, তাই না? স্যার এটা কি জিরো ইন্ডেক্স স্যার? না না না, ওয়ান ইন্ডেক্স, ওয়ান বেসড ইন্ডেক্স। ঠিক আছে, 3 নাম্বার রোটাকে স্কিপ, 3 নাম্বার রো এর পর থেকে এটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে 1 2 3 এটার পর থেকে, এটার পর থেকে 4টা দেখাও। ঠিক আছে, এটা এইভাবে আমরা কিন্তু হচ্ছে যে পেজিং করতে পারি। হ্যাঁ স্যার এখানে কি ইয়ে করা যায় না স্যার, মানে আমি যদি বলি স্যার প্রথমে ফার্স্টে 3টা দেখাও, তারপর সিলেক্ট করে পরে 3টা দেখাও, এরকম মানে একটা একই ইয়েতে কি এরকম কি দেখানো যাবে স্যার? না, একই কোয়েরিতে হবে না, একই কোয়েরিতে হবে না। আসলে আমার তো যখন আমি একটা সিলেক্ট স্টেটমেন্ট চালাই তখন আমাকেও একটাই রেজাল্ট দেয়। একই কোয়েরিতে তো মাল্টিপল আলাদা আলাদা মানে রেজাল্ট তোমার আসবে না। হ্যাঁ, তুমি ফার্স্ট টাইম চালালা, তোমার প্রথম 3টা রেকর্ড দিয়ে তোমার কাজ, তুমি প্রথমে চালালা সিলেক্ট অল ফ্রম এত 3 থেকে 4, পরবর্তীতে তুমি জানো যে প্রথম রেজাল্টে 3টা এসেছিল, তখন তুমি এইটার ভ্যালুর সাথে 3 3 করে যোগ করতে থাকবা। 3 সরি x প্লাস 3, x এর ভ্যালু যদি 3 হয় তাহলে 3 প্লাস 3 তাহলে 6, পরের বারে 6 এর সাথে 3 যোগ করে 9, 9 থেকে 4 নাম্বার। এভাবে করলে তুমি পেজিং করা বলে এই জিনিসটাকে, হ্যাঁ, ডেটাবেস পেজিং। এভাবে আমরা একবারে সমস্ত রেকর্ড না নিয়ে এসে হচ্ছে লিমিট কোয়েরি লিমিট করে করে নিয়ে আসতে পারি। এবং এইখানে কিন্তু সেই কাজটাই হয়েছে। আমি যখন এইখানে ক্লিক দিই, প্রথমবার যখন আসি, আমার হয়তো সিলেক্ট অল ফ্রম আওয়ার ডাটাবেস
লিমিট 10 বলে প্রথম 10টা আমাকে রেজাল্ট দেখায়। তারপরে যখন আমি এই 2 নম্বরে ক্লিক দিই তখন আবার নতুন করে কোয়েরি এক্সিকিউট হয়, সিলেক্ট অল ফ্রম ডাটাবেস লিমিট 10 10। তার মানে কি 10 নাম্বার পজিশন থেকে 10টা আমাকে রেজাল্ট দেখাও। তারপরে যখন আমি 3 তে ক্লিক দিই তখন আমাকে বলে সিলেক্ট অল ফ্রম ডাটাবেস লিমিট 20 10, মানে 20 নাম্বার পজিশন থেকে 10টা দেখাও, 20 নাম্বারের পরের পজিশন থেকে 10টা। যখন আমি এখানে ক্লিক দিই তখন বলে সিলেক্ট অল ফ্রম ডেটাবেস লিমিট 90 10, মানে 90 এর পর থেকে 10টা দেখাও। বোঝা গেছে? এই হচ্ছে আমার লিমিটের সিনট্যাক্স। তো মোটামুটি আজকের এত দূরই। হ্যাঁ, এর ভিতরে আর কিছু নাই, ডেমো আসলে আলাদাভাবে কিছু দেখাবো না, তোমাদেরকে আমি একটা জিনিস খালি দেখাই। আচ্ছা, আমি এই স্ক্রিনটা শেয়ারটা অফ করি। আজকের ক্লাসে আমাদের মোটামুটি এই জিনিসটাই ছিল। এই স্টেটমেন্ট গুলো তোমরা নিজেরা হচ্ছে প্রত্যেকটা রান করে দেখাবা। এখন কোথায় রান করে দেখাবা? তোমাদেরকে আমি একটা ডেটাবেস এর আগে দিয়েছিলাম, সরি, আচ্ছা আমি আমার উইন্ডোটা শেয়ার করি। এক সেকেন্ড, হ্যাঁ, আমার ডেস্কটপটা শেয়ার করি তোমাদের সাথে। আমার ডেস্কটপ শেয়ারটা কোথায় করে? আচ্ছা, তো তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আমার কম্পিউটারের স্ক্রিন? না স্যার। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, কম্পিউটার স্ক্রিন ফুল স্ক্রিনটা শেয়ার করে কিভাবে, এটাই তো আমি বুঝতে পারছি না। স্যার শেয়ার চাপলে ওখানে মূল স্ক্রিনে একটা ছবি দেখায়, ওখানে ক্লিক করলে হবে, মানে মূল স্ক্রিন যেটা আছে সেটাতে। মূল স্ক্রিন তো দেখাচ্ছে না, এটাই তো হচ্ছে সমস্যা। আচ্ছা দেখছি, দাঁড়াও, শেয়ার শেয়ার স্ক্রিন হোয়াইট বোর্ড। আচ্ছা ওকে, আচ্ছা যাই হোক, তোমরা এই আমি এই স্ক্রিনটা, আচ্ছা একটা ফোল্ডার শেয়ার করছি, দেখাচ্ছি তোমাকে। আচ্ছা এই যে এইখানে আমি একটা নতুন ডেটাবেস আর কি ফাইল তোমাদেরকে দিয়ে দিব, ইউনিভার্সিটি db2.sql, ঠিক আছে? এইটা আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা কি আমার সামনে ওইটার সামনে একটা উইন্ডো ওপেন করেছি, দেখতে পাচ্ছ হাইডি এসকিউএল এর? না স্যার। আচ্ছা তাহলে, আচ্ছা নিউ শেয়ার, আচ্ছা এখন দেখতে পাচ্ছ? স্যার এখন এই যে আমি একটা স্ক্রিন সরাচ্ছি পিছনের, দেখতে পাচ্ছ? হ্যাঁ। এই টুলটা আমি তোমাদেরকে এর আগে কিন্তু দেখিয়েছি, জ্যাম্প ইউজ করে কিভাবে। প্রথম স্লাইডটাতে তোমরা একটু দেখে নিবা। হ্যাঁ, এটা তোমরা যেটা করতে হবে, এখন দেখা যাচ্ছে গোটা স্ক্রিন আমার? হ্যাঁ, এখানে তোমরা হচ্ছে একটা ডেটাবেস তৈরি করে নিবা। ক্রিয়েট নিউ ডেটাবেস, যেটা কিছু নাম দিতে পারো, আমি দিয়ে দিব ইউনিভার্সিটি ডিবি, আমি একটা নাম দিলাম। এই যে দেখেছো এখানে কিন্তু দেখা দিচ্ছে ইউনিভার্সিটি ডিবি বলে আমার একটা ডেটাবেস তৈরি হয়ে গেছে। এই ডেটাবেসটা সিলেক্ট করে ফাইল থেকে যে তুমি একটা এই যে রান এসকিউএল ফাইল, এটা সিলেক্ট করলে এই যে ইউনিভার্সিটি ডিবি ভার্সন 2, এর আগে কিন্তু ভার্সন 1 ফাইল আমি দিয়েছি, ওইটা না, ভার্সন 2টা সিলেক্ট করে যদি ওপেন দাও, অলরেডি আমার কোয়েরি রান হয়ে গেছে। এই যে এখানে একটা রিফ্রেশ বাটন আছে, চাপ দিলে দেখতে পাবা এই যে এর ভিতরে অনেকগুলো টেবিল চলে আসছে। আমরা যা কোয়েরি চালিয়েছি আজকে এই ইনস্ট্রাক্টর টেবিলের উপরেই সব চালিয়েছি। বুঝা গেছে? আচ্ছা, তোমাদেরকে আমি এই দুইটা ফাইল দিয়ে দিব, মানে এই হচ্ছে যে এসকিউএল ফাইলটা দিয়ে দিব। তোমরা এই এসকিউএল ফাইলটা নিয়ে তোমাদের ডেটাবেসে ইম্পোর্ট করে নিয়ে এইটার উপরে হচ্ছে যাবতীয় কোয়েরি গুলো রান করে দেখবা। এই যে আমি লাস্ট যে কোয়েরি চালাইছিলাম এখনো আছে এখানে, এই যে সিলেক্ট অল ফ্রম, এই যে ডিপার্টমেন্ট নেম ডিসেন্ডিং, স্যালারি অ্যাসেন্ডিং। এখন যদি আমি এটাকে দিই তাহলে এই যে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে এইরকম, ঠিক আছে? বা আমি যদি দিই আইডি, অর্ডার বাই আইডি, এই যে যেটা আছে আইডি ডিসেন্ডিং, এই যে, ঠিক আছে? এখান থেকে তোমরা এই কোয়েরি গুলো সবকটা রান করাবা। আজকে যে থার্ড মানে হচ্ছে ল্যাবের যে স্লাইড, এই স্লাইডের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোয়েরি গুলো আছে তোমরা নিজেরা এখানে একটু রান করায় দেখবা কি কি আউটপুট আসে। আপডেট কোয়েরি চালাবা, ইনসার্ট কোয়েরি, সমস্ত কোয়েরি চালিয়ে আজকের ক্লাসের যে জিনিস সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো এই আর নেক্সট দিন আমি যেটা করব সেটা হলো যে
মাল্টিপল টেবিলের উপর কিভাবে রিলেশন চালানো যায়, মাল্টিপল রিলেশনের উপর কিভাবে হচ্ছে যে কোয়েরি চালানো যায় সেই জিনিসটা আমরা দেখব। পুরা জিনিসটা আজকে করা হয়েছে, তোমাদেরকে আমি বইও দিয়ে দিয়েছি, কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তোমাদের যে পিডিএফ ফাইল সেটা আমার হচ্ছে যে ওখানে দিয়ে দেওয়া আছে, ওখান থেকে দেখে তোমরা ওই বইয়ে ইনস্ট্রাক্টর টেবিলের ডেফিনেশন গুলো পাবা, ইনসার্ট আপডেট ডিলিট সম্পর্কে আরে ডিটেইল জানতে পারবা, আর এগুলো তোমরা একটু রান করবা, ঠিক আছে? পরবর্তীতে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব তোমাদেরকে, সেই অ্যাসাইনমেন্ট অনুযায়ী তোমরা হচ্ছে যে সাবমিট করবা। তো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। আমি স্লাইড গুলো আজকে ক্লাস শেষে, এখন পারবো না, হয়তো সন্ধ্যার পরে আমি হচ্ছে যে ইসে দিয়ে দিব, ঠিক আছে? তোমরা তারপরে ডাউনলোড করে একটু নিজেরা প্র্যাকটিস করো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসের ব্যাপারে? না স্যার। আচ্ছা, শামীম স্যার তো নাই। শামীম স্যার তোমাদের ক্লাস নেবেন কবে, কিছু বলেছেন? এরপরে স্যার কি কি বারে ক্লাস নিচ্ছেন তোমাদের? রবিবার সময়, আগামীকালও নেব। আচ্ছা, তাহলে আগামীকাল। আর এই ল্যাবটা নরমালি তো বুধবারে হতো বোধহয়, আমি যতদূর জানি, তাই না স্যার? এই 2 দিনের একদিনে তো আপনার ল্যাপটপ ছিল। ও আচ্ছা আচ্ছা, আমি ভুলে গেছি, অনেকদিন পর তো। যেটাই হোক, নেক্সট দিন তাহলে স্যার ক্লাস নেবেন, দেখো স্যার ক্লাস করো, তারপরে নেক্সট ল্যাব কবে হবে আমি আবার নতুন করে শিডিউল দিব, শিডিউল দিলে তারপরে সেই অনুযায়ী তোমাদের ক্লাসগুলো হবে। ওকে, আচ্ছা। আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আজকে মতো এখান থেকে আর কি বিদায় নিচ্ছি। স্যার ওই আমার একটু ক্লাসরুমে অ্যাড করে দেন স্যার, আমি ক্লাসরুমে অ্যাড হতে পারিনি। তুমি হচ্ছে আমার মেল অ্যাড্রেস আছে তোমার কাছে, তোমাদের কাছে? আচ্ছা, আমি আমার এই চ্যাটের এখানে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনার মেইল অ্যাড্রেস আছে? আচ্ছা। তারপরেও আমি এখানে এই যে জুমের যে চ্যাট স্ক্রিন আছে, এখানে আমার হচ্ছে যে মেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? তুমি এই মেল অ্যাড্রেসে আমাকে একটু তুমি মেইল দিও, যে নাম্বার, যেই হচ্ছে যে অ্যাড্রেসটা তুমি অ্যাড করতে চাও, সেখান থেকে আমাকে মেইল দিও, আমি ওখানে অ্যাড করে দিব। জি স্যার। জি স্যার। ওকে, তো আজকে তাহলে এত দূরই। হ্যাঁ, সবাই ভালো থাকো। নেক্সট দোয়া করবেন স্যার। হ্যাঁ, অবশ্যই। আপনি স্যার শুনলাম প্রথম দিকে আর কি আপনি একটু অসুস্থ ছিলেন, আপনার টেক কেয়ার করবেন স্যার। অসুস্থ মানে আসলে আমার চোখে একটু প্রবলেম হয়েছিল, এই সিজনাল যেটা হয়, সেই সিজনাল সেজন্য আমি এর আগের দিন শিডিউলে নিতে পারিনি। কম্পিউটারে তাকাতে আমার খুব অসুবিধা হচ্ছিল, দীর্ঘ সময় কম্পিউটার বা মোবাইলের দিকে তাকাতে। তো এখন ভালো আছি, তোমরাও ভালো থেকো, সাবধানে থেকো। এই জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রাখছি তাহলে। হ্যাঁ, বাই।